ডিজাইন করতে চাচ্ছি যেটা এন লগ এনে কাজ করা উচিত, সবসময় এন লগ এনে কাজ করা উচিত। তো সেই এন লগ এনে কাজ করার জন্য আমরা আসলে কি করতে চাচ্ছি, আমাদের কাজ খুবই সিম্পল। আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকলে আমরা র্যান্ডম একটা ইন্ডেক্সকে পিভট হিসেবে চুজ করবো। অ্যারের র্যান্ডম একটা ইন্ডেক্সকে পিভট হিসেবে চুজ করবো। ধরলাম এই ইন্ডেক্সটাকে পিভট হিসেবে চুজ করা হয়েছে। তারাকে আগের দিন জিজ্ঞেস করছিলাম, সে বলছিল যে 0 1 2 3 3 নম্বর ইন্ডেক্সটাকে পিভট হিসেবে চুজ করা হয়েছে। সেইখানে ভ্যালু আছে কত? 5। ওকে, তো আমরা যেটা করব, অ্যারেটাকে 3 ভাগে ভাগ করব। এক পাশ লেফটে থাকবে, মানে লেফটে থাকবে হচ্ছে 5-এর চেয়ে ছোট ভ্যালুগুলা, 5 থাকবে তারপরে, মানে সেই পিভট, আর তার ডানে থাকবে হচ্ছে তার বড় ভ্যালুগুলা। এই জিনিসটা আমরা অনেকদিন ধরে দেখে আসছি। এইভাবে করে আমি যদি এই রিকার্সিভ ফাংশন কল করতে থাকি প্রতি জায়গায় জায়গায় গিয়ে, তাহলে আমার অ্যারেটা সর্ট হয়ে যাবে। কেন সর্ট হবে? কারণ সর্টেড অ্যারেতে যেটা হয়, সর্টেড অ্যারেতে হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সে, সরি, সর্টেড অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্সে তার বড় ভ্যালুগুলা ডানে থাকে, ছোট ভ্যালুগুলা বামে থাকে। খেয়াল করেন, এটা সর্টেড না হইলে কিন্তু পসিবল না। এই কথাটা কি বোঝা যাচ্ছে? সর্টেড না হইলে এই জিনিসটা সম্ভব না, যে প্রত্যেক ইন্ডেক্সের ডানে ছোট ভ্যালুগুলা থাকবে, বামে বড় ভ্যালুগুলা থাকবে। সবাই ছোট থেকে বড়তে সাজানো না থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে, এটা সম্ভব হবে না। তো আমরা ওই কাজটাই আসলে বারবার বারবার করি। তো এইখানে হচ্ছে ওই যে কি বলে, কুইক সর্টের একটা কি বলে সিমুলেশন দেওয়া হচ্ছে। যেমন আমরা 5কে পিভট হিসেবে চুজ করছি। তো প্রথম ধাপে আমরা হচ্ছে পার্টিশন করছি, 5-এর ছোটগুলা ডানে আছে, বামে আছে, 5-এর বড়গুলি ডানে আছে। খেয়াল করে দেখেন, এগুলো সর্টেড হইতে হবে না। সর্টেড হইলে তো কাজ হয়েই গেছিল। আমি জাস্ট 5-এর ছোটগুলিকে এক পাশে রাখছি, তাতেই হবে। এরপরে এই যে ছোট একটা অ্যারে পাওয়া গেল, সেটার উপরে আবার রিকার্সিভ কল করব। ইচ্ছা মতো একটা র্যান্ডম একটা পিভট নিব, সেই পিভটটার বামে যাবে ছোটগুলি, ডানে যাবে বড়। এভাবে করে মার্জ সর্টে যেরকম লেফট রাইটে রিকার্সিভ কল করতাম, এখানেও আমি লেফট রাইটে রিকার্সিভ কল করতে থাকবো। একসময় আমার অ্যারেটা সর্ট হয়ে যাবে। তো এইটার কোড হচ্ছে এইটা, এইটার কোড হচ্ছে এইটা। আচ্ছা, আমার প্রেজেন্টেশন কি আসবে? তো এইটার কোড হচ্ছে এইটা, যে আমি কুইক সর্ট নিয়ে কাজ করতেছি। যদি লেংথ লেস দেন 1 হয় তাহলে রিটার্ন করো, আদারওয়াইজ একটা র্যান্ডম ভ্যালুকে পার্টিশন পিভট হিসেবে চুজ করো, করে হচ্ছে লেফট রাইটে মানে এলআরআর এ ভাগ করো, পার্টিশন করে এলআরআর এ ভাগ করার পরে দেন হচ্ছে ওইগুলার উপরে আবার কুইক সর্ট চালাও রিকার্সিভ। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, এটা টাইম কমপ্লেক্সিটি কত। এটা টাইম কমপ্লেক্সিটি খেয়াল করে দেখেন, এখানে আছে যে এইটার সাইজ যদি n হয়, আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে পার্টিশন করতে আমার n টাইম লাগে, অর্ডার অফ n। আর এইটার টাইম কমপ্লেক্সিটি আর এটার টাইম কমপ্লেক্সিটি। এখন এইটার রিকার্সিভ কল হচ্ছে এরা, এই যে 1 আর 2। এবং এইখানে আমি এই অ্যারেটার উপরে কল করতেছি, এইখানে দুইটা ছোট ছোট অ্যারে এল আর আর এর উপরে কল করতেছি। সো এই হচ্ছে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটির ইকুয়েশন ছিল। এখন যদি আমি এমন একটা পিভট চুজ করতে পারতাম যেটা আমার টোটাল অ্যারেটাকে ইকুয়ালি ভাগ করে ফেলবে, এল আর আর একদম ইকুয়ালি 2 ভাগে ভাগ করবে, তাহলে এল এর সাইজ হইতো n/2, আর এর সাইজ হইতো n/2। তো সেইটা যদি হয় তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াইতো এইরকম। তো এইটার সলিউশন আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে n log n। সেইটার সলিউশন আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে মোটামুটি আমাদের n log n। আমি 1 মিনিট সময় নেই, আমি হচ্ছে মোবাইল দিয়েও ইয়েতে আসবো, গুগল মিটে আসবো। সো দ্যাট yes, just 1 minute. ওকে, সো হ্যাঁ, সবাই আছেন এখানে? মানে শোনা যাচ্ছে? সামওয়ান জি কনফার্ম? স্যার। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, শোনা যাচ্ছে। সো এই জায়গায় আমরা ছিলাম। এখন এইটার খারাপ কেস হইতো যদি আমরা পিভট হিসেবে সবসময় ম্যাক্সিমাম বা মিনিমামকে চুজ করতাম, সেটাও আমি আগের দিন বলছি। তো পিভট হিসেবে যদি ম্যাক্সিমাম বা মিনিমামকে চুজ করি, আমাদের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হবে n স্কয়ার, কিছু করার নাই। সো বাট এখন যেটা লাস্ট ক্লাসে আমরা দেখছি, লাস্ট ক্লাসে লাস্টে যে জিনিসটা দেখছি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যারেকে এলআরআর এ ভাগ করতেছিলাম। সো একটা অ্যারেকে ভেঙে 3টা অ্যারে বানাচ্ছিলাম। মার্জ সর্টের কোড আপনারা যদি খেয়াল করেন, মার্জ সর্ট এখন পড়াচ্ছি না, বাট মার্জ সর্টের অফলাইনটা করতে গেলে আপনারা দেখবেন যে একটা অ্যারেকে আপনি পাস করলে ওইটাকে ভেঙে 2টা অ্যারে বানানো হচ্ছে, এল আর আর। সো ওইটাতে টাইম কমপ্লেক্সিটি n log n, কিন্তু আমার এক্সট্রা মেমোরি লাগে। এক্সট্রা মেমোরি লাগে মানে কি, ওই যে আমার নতুন নতুন অ্যারেগুলা ক্রিয়েট করতে হয়। কুইক সর্টে এই কাজটা না করলেও চলে। কিভাবে না করলে চলে? আপনাকে যেই অ্যারেটা দিচ্ছে আপনি সেটার উপরেই কাজ করতে পারেন। তো সেই অ্যারেটার উপরে কাজ করার, করে কুইক সর্ট ইমপ্লিমেন্ট করার উপায় হচ্ছে এইটা, যেটা এখন আপনাদেরকে দেখাইছি ক্লাসে। এটা আরো একবার দেখাই দিচ্ছি 30 সেকেন্ডের মধ্যে।
সো তাতে কি হবে সেটা হচ্ছে আমাকে যে অ্যারেটা পাস করা হবে আমার কাজ সেই অ্যারের উপরেই হবে। আমি ওইটাকে ভেঙে ভেঙে ছোট ছোট অ্যারে বানাবো, সেই কাজটা আর করবো না। তো এখানে কি হচ্ছে সেটা হচ্ছে অ্যারের শুরুতে আমি হচ্ছে মানে আমি পিভটটাকে লাস্টে পাঠাই দেই। প্রথম কথা হচ্ছে পিভটটাকে আমি লাস্টে পাঠাই দেই। পিভটটা যে সবসময় লাস্ট ভ্যালুটা চুজ করি তা কিন্তু না। পিভট হিসেবে যেটাকেই পিক করি না কেন, ধরেন আমি পিভট হিসেবে চুজ করছিলাম ধরেন কথার কথা 7কে, তাহলে আমি কি করব 7-এর সাথে 4কে এখানে রিপ্লেস করে দিব। তাহলে আমার 7 চলে যাবে এখানে, 4 চলে আসবে এখানে, যদি পিভট হিসেবে 7কে চুজ করতাম। তো যেটাকেই পিভট হিসেবে চুজ করি না কেন ওইটাকে এক কথায় পিছনে আনা যাবে, ওইটা পারা যাবে না এমন কিছু না। তো ওই কাজটা করার পরে যেটা হবে আমার পিভট সবসময় লাস্টে থাকবে, অ্যারের লাস্টে থাকবে পিভট। ওকে, যদি হয় এখন আমি লাল একটা পয়েন্টার রাখবো, নীল একটা পয়েন্টার রাখবো, যেটা অ্যারের শুরুতে থাকবে। প্রতি ধাপে ধাপে আমি আস্তে আস্তে নীলটাকে সামনে আগাবো। কখন আগাবো? যদি দেখি পিভটের চাইতে বড় কোনো ভ্যালু আছে তাহলে আমি নীলটাকে সামনে আগাবো। যেমন আমি এখান থেকে শুরু করছিলাম, আমি পাইছি 8, 8 হচ্ছে 4-এর চাইতে বড়, তাহলে আমি নীলটাকে এক ঘর সামনে আগাবো, আগায় 7-এ যাব। 7ও হচ্ছে 4-এর চাইতে বড়, এই জন্য আমি নীলটাকে আরো এক ঘর সামনে আগায় এখানে যাব। এখন আমি দেখতে পাচ্ছি 1, 1 হচ্ছে 4-এর চাইতে ছোট। ইয়াস, যদি আমি ছোট পেয়ে যাই তখন আমি আর নীলটাকে সামনে আগাবো না, একটা কাজ করব তারপরে আগাবো। কি কাজ করব? লাল পয়েন্টারটা যাকে পয়েন্ট করে আছে খেয়াল করে দেখেন, ওইটা কিন্তু 4-এর চাইতে বড়, ওইটাকে 1 দিয়ে রিপ্লেস করে দিব। মানে এই 1টাকে এইখানে আনবো, এই 8টাকে এইখানে আনবো। তাতে কি হবে, এখানে 1 আসবে, এখানে 7 আসবে, এখানে 8 আসবে। যদি চলে আসে তাহলে লালটাকেও তখন আমি সামনে এনে এখানে দিব, মানে যেহেতু লালের কাজ এই ইন্ডেক্সের শেষ, এটাকে এখন এখানে আনবো। নীলটাও স্বাভাবিকভাবেই আমি জিনিসটাকে তখন সামনে নিয়ে আসবো। এই যে মানে নীলটা হবে তখন হচ্ছে এইখানে, তো ব্লুটা চলে আসবে এইখানে, লালটা তখন এক ঘর সামনে চলে আসবে। আবার আমি দেখতে পাচ্ছি 3, ভালো কথা। 3 অবশ্যই 4-এর চাইতে ছোট। যদি ছোট হয় তাহলে আমি যে কাজটা করছি সেই কাজটা আবার করব। কি করব? লালটা যেখানে আছে মানে 7, সেইটাকে 3-এর সাথে রিপ্লেস করব, 3-এর সাথে 7কে রিপ্লেস করব। যদি আমি সেটা করি তাহলে কি হবে, 3টা এখানে চলে আসবে আর 7টা এখানে চলে আসবে। খেয়াল করেন, 3টা এখানে চলে আসবে, 7টা এখানে চলে আসবে, মানে এই যে এই অ্যারেটার মতো অবস্থা হবে আর কি। এখান থেকে এটাই এই অবস্থায় আসবে। তো এইভাবে করে আমি দেখবো 5, 5 হচ্ছে 4-এর চাইতে বড়, তাহলে আমার লালটা মুভ করবে না, কিন্তু শুধু নীলটা মুভ করে 5-এর পরে চলে আসবে। এটা হচ্ছে নীল, নীল দ্য ব্লু ওয়ান। ওকে, তো 6, 6-এর ক্ষেত্রেও কিছু হবে না, সুন্দর করে 6-এর পরে এখানে মানে নীলটা এখানে চলে আসবে। শেষ। এভাবে যখন চলে আসছে আমি পিভট পেয়ে গেছি। পিভট যেহেতু পিভটের সমান, এখানেও আমি সেই একই কাজ করব, যে লালের সাথে এটাকে সব করে দেব, তাতে আমার কাজ হয়ে যাবে। লালের সাথে যদি আমি সব করি তাহলে এখানে আসবে 4, এই 8টা চলে যাবে পিছনে। তো দিন শেষে আমার যেটা দাঁড়াইলো, আমি যদি সবকিছু রিমুভ করে দিই তাহলে আমার দাঁড়াইলো 1, 3, 4, আর বাকিগুলা বড়গুলো পিছনে। দেখেন এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে, সব হবে 1 আর 8 সব হয়ে গেল। তো একটাকে সামনে রেখে লালটা এখন এখানে চলে আসলো, আর নীলটাও নীলের মতো, নীল প্রতি ধাপে এক ঘর সামনে যাবেই যাবে। লালটা যাবে কিনা ওইটা ডিপেন্ড করবে ছোট পাচ্ছি না বড় পাচ্ছি ওইটার উপরে। ওকে, তো এখন আমি 3 পাইছি, 3 4-এর চাইতে ছোট, তাহলে আমি আবার ওই সবটা করব। সব করে 3 চলে যাবে এইখানে, 7 চলে আসবে 3-এর জায়গায়। শেষ। লাল এক ঘর সামনে আসবে, নীল এক ঘর সামনে আসবে। এখন কি লাল সামনে আসবে? এখন কাকে পাইছি? এখন পাইছি 5, 5 কি 4-এর চাইতে বড় না? জি স্যার। বড় হইলে কি সামনে আসবে? না স্যার। লালটা সামনে আসবে? আসবে না। লাল লালের জায়গায় থাকবে, নীল সামনে চলে আসবে, এখানে আসবে। ওকে, আসলো। 6, 6ও বড়, এই জন্য পরপর দুইবার দেখাই দিচ্ছে, এই যে এইখানে এসে থামছে। এখন স্টিল ওই 4-এর জন্য আমি একই কাজ করব, মানে 4 যেহেতু ছোট অথবা সমান, 4-এর জন্য আমি লালের সাথে চেঞ্জ করে দিব। 8টা ওই যে আমি যা বলছিলাম তাই, 8টা এখানে চলে আসবে, 4টা এখানে চলে আসবে। তাহলে দেখেন, খেয়াল করেন, এই যদি আমার পিভট হয়ে থাকে, কথা যেটা বলছিলাম, পিভটের বামে আছে তার চেয়ে ছোট ভ্যালুগুলা, পিভটের ডানে আছে তার চেয়ে বড় ভ্যালুগুলা। কোনো ছোট বড় অর্ডার মেনটেন করার প্রয়োজন নাই। এখন আসলে এইটা কাজটা যদি আমি করি তাহলে আমার খেয়াল করে দেখেন, তাহলে আমার পার্টিশনটা একটা অ্যারেতেই হয়ে যাচ্ছে, একটা অ্যারেতেই পার্টিশনটা হয়ে যাচ্ছে, অন্য কোনো অ্যারে কিন্তু আমার লাগতেছে না। এই পার্টিশনটা করে এই অ্যারেটাই আমি পাস করে দিব কুইক সর্টের সময়। এল আর আর পাস না করে অ্যারের ইন্ডেক্স পাস করব। আগে আমি এল আর আর দুইটা পুরো অ্যারে পাস করতাম, ওই কাজটা না করে এখন বলে দিব এল মানে হচ্ছে এখান থেকে শুরু, পিভট হচ্ছে এইটা, আর আর শুরু হচ্ছে আমার ঠিক এর পরের থেকে এই পর্যন্ত। এটা বললেই হবে, 2টা বা 3টা ভ্যালু বলে দিলেই হয়ে যাবে।
তো যদি হয়ে থাকে তাহলে খেয়াল করেন আসলে কি হচ্ছে, এই যে লাল নীলের ভ্যালুর মধ্যে আসলে ঘটনাটা কি ঘটতেছে এটা একটু খেয়াল করে দেখেন। তো একটু চিন্তা করেন, সেটা হচ্ছে আমি একটা গ্রাফ আঁকি। ধরেন এটা হচ্ছে আমার পিভটের ভ্যালু, এই বরাবর পিভটের ভ্যালু, ওকে। এটা হচ্ছে আমার পিভটের চাইতে বড় যারা তারা, এটা হচ্ছে আমার পিভটের চাইতে ছোট যারা তারা, ঠিক আছে। মানে এটা মানে হচ্ছে পিভটের চাইতে বড়, এটা মানে পিভটের চাইতে ছোট, এটা মানে পিভটের সমান। আমি আসলে কি চাই বলেন তো? আমি চাই অ্যারেটাকে এইভাবে ভাগ করতে না, মানে প্রথমে ছোট 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 থাকবে, হুট করে পিভটকে পাওয়া যাবে, এরপর থেকে যাদেরকে পাওয়া যাবে তারা বড় হইতে থাকবে, তাই তো? জি স্যার। বুঝতেছেন কথা? ছোট থাকবে, পিভটকে টাচ করবে, তারপরে যা পাওয়া যাবে সব শুধু বড় হবে, পিভটের চাইতে বড় হবে। আমি তো এটাই চাই, পার্টিশন করার পরে আমার অ্যারেটা এরকম হোক, এটাই তো আমি চাই নাকি? জি স্যার। তো সেইটা আমি চাচ্ছি, কিন্তু খেয়াল করে দেখেন আমি কি করতেছি। আমি প্রথমে পাইছি একটা বড় ভ্যালুকে, ঠিক আছে, একটা বড় আর একটা বড়। তাহলে খেয়াল করে দেখেন আমি অ্যারেটাকে চাই এই অবস্থায়, যে যত আমি ডানে যাব প্রথমে ছোট ছোট থাকবে, তারপর পিভট থাকবে, তারপর পিভটের চেয়ে বড় ভ্যালুগুলো থাকবে। কিন্তু আমি অ্যারেটাকে পাচ্ছি কি অবস্থায় দেখেন তো, আমি অ্যারেটাকে পাচ্ছি হচ্ছে প্রথমেই বড় আছে, তাই না? প্রথমেই যারা আছে তারা পিভটের চেয়ে বড়। খেয়াল করে দেখেন 8 আর 7 পিভটের চেয়ে বড়। তাহলে আমি প্রথমেই পেয়ে গেছি বড়, ঠিক আছে। বড় পেয়ে পেয়ে আমি আগাইলাম। যেই মোমেন্টে আমি একটা ছোট ভ্যালু পাইছি, খেয়াল করেন, যেই মোমেন্টে আমি একটা ছোট ভ্যালু পাইছি, মানে 8 7 পরে কাকে পাইছি? 1 8 আর 7 পরে আমি পাইছি 1 কে। একটু খেয়াল করে দেখেন আমার যাওয়া উচিত কিভাবে, আমার যাওয়া উচিত ছোট থেকে বড়তে যাবো, যে আমার যাওয়া উচিত এরকম, ছোট থাকবে, পিভট পিক করবে, তারপর বড় হবে। মানে আমার যাওয়ার টার্গেট হচ্ছে এইভাবে, এরকম রাস্তায় ছোট থাকবে, পিভট টাচ করবে এখানে, তারপরে বড় হবে, ওকে। কিন্তু আমি ঠিক উল্টা উল্টা টাচ করলাম না, আমি বড় পাইলাম, বড় থেকে ছোটতে নামছি না। যখন আমি 8 7 1 দেখছি, খেয়াল করেন ইয়েস 8 স্যার। আছে, 7 আছে, 1 আছে, আমি বড়তে ছিলাম, এটা ছিল 8, এটা ছিল 7, তারপরে আমি পেয়ে গেছি 1। তাহলে আমার এটাকে উল্টাইতে হবে না সামহাও? খেয়াল জি করেন স্যার। আমি যদি এটা উল্টানোর চেষ্টা করি, উল্টানোর একটা চমৎকার উপায় হচ্ছে এইটা, যে এই 8 এর সাথে এই 1 কে যদি আমি সফট করে দিই কি হয় দেখেন। এটা ছিল, যেই আমি 1 এর সাথে 8 কে সফট করে দিছি, সাথে সাথে এই চমৎকার জিনিসটা হয়ে গেল। 1 এখন এখানে চলে আসলো, তারপরে জিনিসটা বেড়ে 7 8 হইলো, সরি, 1 এখন এখানে আসলো, তারপরে জিনিসটা বেড়ে 7 8 হইলো। খেয়াল করছেন? 8 কে এখানে নিয়ে আসছি, 1 কে এইখানে নিয়ে গেছি, তাহলে কি হইলো? 1 নিচে, 7 আর 8 বড়। তো আমি এই যে এইরকম একটা জিনিস চাচ্ছিলাম, ছোট থেকে বড়তে থাকবো, এই জিনিসটা কি এখানে আসছে? ছোট থেকে বড়তে যাওয়া যাচ্ছে? জি স্যার। যাচ্ছে। খেয়াল করে দেখেন, একের তাহলে 1 7 8 ঠিক হয়ে গেল। এখন দেখেন এইটুকু ঠিক করার পরে এইটুকু ঠিক হয়ে গেল, ছোট থেকে এখানে বড়, ওকে, ভালো কথা। এখন দেখেন আমি আবার একটা ছোট পাইছি, 7 8 এর পরে কাকে পাইছি? 3 কে। খেয়াল করেন আমি সফট করছি 1 7 8, এখানে আছে কে? এখন হুট করে আবার নিচে নেমে গেছে, এখন কে আছে? 3। 3। তাহলে আমার শেষ পর্যন্ত টার্গেট হচ্ছে ছোট থেকে বড়তে যাব, কখনো বড় থেকে ছোটতে আসবো না। তাহলে আবার আমি সফট করে দিতে পারি না, এই 7 এর সাথে এই 3 কে সফট করে দিতে পারি না? জি স্যার। যদি দিতে পারি তাহলে কি হলো দেখেন, যদি দিতে পারি তাহলে ফিগারটা দাঁড়াইলো খানিকটা এরকম, 1 ছোট পিভটের চাইতে, 3 পিভটের চাইতে ছোট, হুট করে 8, হুট করে 7। ছোট থেকে বড়তে যাচ্ছি, যা চাচ্ছিলাম তাই হচ্ছে। এখনো পিভটকে পাই নাই, পিভটকে পাইলে মাঝখানে টান দিয়ে এনে বসাই দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে 1 এখানে 3, এরা ছোট, আস্তে আস্তে যত সামনে যাচ্ছি তত বড় ভ্যালু পাচ্ছি। বুঝতেছেন কথা? তো জি স্যার। খেয়াল করেন আমি যদি 8 7 পরে 6 পাই তাহলে আমি সামনে আগাবো, সব করব না। কেন? কারণ আমি বড়তে ছিলাম, বড়তেই আছি, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমি একটা ছোট ভ্যালু পাবো, ধরেন আমি এখানে পাইলাম 2, কথার কথা, সাথে সাথে আমি কি করব, এই 2 এর সাথে এই 8 কে সলভ করে দিব। তাতে কি সুবিধা হবে? তাতে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে ইরেজ করার কোনো অপশন নেই। ইয়েস, ইরেজার আছে, আই গেস ইরেজার আছে। তো এইটুকু আমি মুছতে চাই। তো যদি আমি 2 পাই তখন আমার সাথে সাথে যেটা হবে, এইটাকে যদি আমি 8 এর সাথে সলভ করে দিই কি হবে দেখেন, 1 আছে, 3 আছে, 2 আছে, এরা নিজেরা ছোট বড় যাই হোক, এরা সবাই পিভটের চাইতে ছোট, এটা হচ্ছে এদের পরিচয়। এরা 1 3 2 সবাই 4 এর চাইতে ছোট। আমার পিভট ছিল 4, 4 এর চাইতে ছোট, এরা ছোট, এরপরে পিভট, এরপরে সবাই বড়।
তো এইটাই হচ্ছে কথা। দেখেন, বড় পাইলে আমি কিছু করি না, কিন্তু ছোট পাইলে আমি পট করে সলভ করে দিই, কারণ আমি এই ইয়েটা বজায় রাখতে চাই, আগে ছোট থাকবো তারপরে বড় হবো, এইভাবে থাকতে চাই। তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইন প্লেস কাজ হয়ে গেল। ইন প্লেস মানে কি, একটা অ্যালগোরিদম রান করতে গিয়ে আমার যদি এক্সট্রা কোনো স্পেস না লাগে, আমার যদি এক্সট্রা কোনো অ্যারে না নেওয়া লাগে, সেই অ্যালগোরিদমটাকে বলে ইন প্লেস অ্যালগোরিদম। তো ইন প্লেস অ্যালগোরিদমের সুবিধা অনেক বেশি, কারণ খেয়াল করে দেখেন, ইন প্লেস অ্যালগোরিদমের সুবিধা হচ্ছে যে আপনার এক্সট্রা কোনো মেমোরি লাগে না। যেমন যাই হোক, এটা যদি বোঝা হয়ে থাকে, ইন প্লেস অ্যালগোরিদমের সুবিধা হচ্ছে মানে বলার জন্য এখানে আসছি যে কুইক সর্ট আর মার্জ সর্টের মধ্যে কম্পেয়ার করতে চাই আমরা এখন। মার্জ সর্ট কাকে বলে আমরা জানি, দুই ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করে ছোট ছোট সর্ট করব, ছোট ছোট সর্টের এগুলাকে মার্জ করব। আর এইখানে আমরা হচ্ছে আগে দুই ভাগে ভাগ করব, মানে পার্টিশন করব, করে তারপরে হচ্ছে ইয়েগুলা চালাবো, কি বলে রিকার্সিভ কলগুলা করব। এখন খেয়াল করে দেখেন, কুইক সর্টের ওয়ার্স্ট কেস টাইম কিন্তু এন স্কোয়ার, যেটা বলছিলাম মানে ক্লাসের শুরুতেই বলছি, গত ক্লাসেও বলছি যে আমার পিভট যদি খারাপ চয়েস করি তাহলে কিচ্ছু করার নাই, এন স্কোয়ার টাইম লাগবে। কিন্তু যদি আমি র্যান্ডম পিভট নেই তাহলে এক্সপেক্টেড টাইম হচ্ছে এন লগ এন টাইম লাগবে, মানে মোস্ট কেসে এন লগ এন টাইমই লাগে, কিন্তু সবচেয়ে খারাপ কেসে এন স্কোয়ার টাইম লাগে। ওকে। আর মার্জ সর্টের কিন্তু সুবিধা আছে, মার্জ সর্টের ওয়ার্স্ট কেস, বেস্ট কেস, এভারেজ কেস সবকিছু এক। ওয়ার্স্ট কেসও যা, বেস্ট কেসও তা, এভারেজ কেসও একই। কেন? কারণ ইনপুট যাই হোক না কেন, ওর বিহেভিয়ারের কোনো চেঞ্জ হয় না। ও অ্যারেটাকে দুই ভাগ করে, ইভেন আপনি যদি ওকে একটা সর্টেড অ্যারেও দেন, ও সর্টেড দুই ভাগ করবে, দুই ভাগ করে করে দুই ভাগ করে করে কমপ্লিটলি শেষ পর্যন্ত যাবে। মানে আপনি ওকে একটা সর্টেড অ্যারে দিলে ও যে কোনো সুবিধা করতে পারবে এমন না। ওকে। সো খেয়াল করে দেখেন, সি তে যে কিউ সর্ট আছে, ইউনিক্স আছে, জি প্লাস প্লাস আছে, জাভার মানে নর্মাল যে জাভার যে সর্ট বা জাভা ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ইউজ করি, সকল ল্যাঙ্গুয়েজে যে সর্টটা ইউজ করা, বেসিক যে সর্ট, মানে আপনি যদি ওই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সর্ট নামের একটা ফাংশন আছে, লাইব্রেরি ফাংশন, তো ওইটা তো ওইটার মধ্যে তো কোনো না কোনো একটা সর্ট ইমপ্লিমেন্ট করা আছে, তাই না? মানে যে জি কোনো একটা স্যার। সর্ট, কুইক সর্ট হোক, মার্জ সর্ট হোক, হাতি ঘোড়া যেটাই হোক, একটা না একটা সর্ট কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে সেখানে। সো নর্মালি সকল ল্যাঙ্গুয়েজে কুইক সর্টটা ইমপ্লিমেন্ট করা থাকে। যদিও কুইক সর্টের টাইম কমপ্লেক্সিটি ওয়ার্স্ট কেসে এন স্কোয়ার, তারপরেও এটা ইমপ্লিমেন্ট করা থাকে। কেন? কারণ এটা ইন প্লেস, এটাকে ইন প্লেস দিয়ে কাজ করা যায়, মানে এটাকে ইন প্লেস করে মানে এক্সট্রা স্পেস খুব কম লাগায় কাজ করা যায়। কিন্তু মার্জ সর্টকে আমরা যে ইমপ্লিমেন্টেশন অ্যাটলিস্ট শিখছি, এটা সহজে ইন প্লেস করা যায় না। কেন ইন প্লেস করা যায় না? মার্জ সর্টে এই কাজটা আপনি কিছুতেই মুক্তি পাবেন না। এই যে একটা অ্যারে দেওয়া অফিসে, এটাকে ভেঙে দুইটা ছোট ছোট অ্যারে আপনাকে বানাইতেই হবে। তাতে কি হবে, আগের বড় অ্যারেটাও থাকবে, দুইটা ছোট ছোট এক্সট্রা অ্যারে থাকবে, এগুলাকে ভেঙে আপনার আবার অ্যারে বানাইতে হবে ছোট ছোট। তাহলে প্রত্যেকটা ভ্যালু এই অ্যারেতে থাকবে, এই অ্যারেতে থাকবে, এই অ্যারেতে থাকবে, এরকম তার মানে অনেকগুলো অ্যারে হবে। তো যদি আপনার সাইজ খুব বড় হয়, আপনি যদি 10 কোটি সাইজের একটা অ্যারে সর্ট করতে যান, আপনার এই একটা অ্যারে দিয়ে হবে না, আরো অনেকগুলো অ্যারে বানানো লাগবে। তো তাতে অনেক বেশি মেমোরি লাগবে। তো মেমোরি স্পেস যদি কমাইতে চাই তাহলে আমরা মার্জ সর্টের দিকে যাব না। এটাই আসলে বাকি ইয়েগুলা করে। কারণ টাইম যেমনই লাগুক, টাইম একটু 19-20 হোক, কিন্তু আমার কোডটা রান করতে গিয়ে যাতে কখনো ক্র্যাশ না করে। আপনি খেয়াল করেন, আপনি যদি ইনপুট নেওয়ার সময় ক্র্যাশ না করে, আপনি আচ্ছা আপনারা কখনো এই কাজটা করছেন, মানে আপনার কোড ইনপুট দিতে পারতেছে না, এটা কখনো হয়েছে? স্যার এইবার হচ্ছে কেন? ল্যাব টাস্কের টাইম স্যার। ও আচ্ছা, ওইটা না ওইটা না, ওইটা না ওইটা না। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে, যেমন আমি মানে আমার একটা কোড, আমি ছোটবেলায় মানে যখন আমি 1-1-এ পড়তাম, আমি 10 কোটি সাইজের অ্যারে ইনপুট নিতে চাচ্ছিলাম। মানে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছিলাম, যেটা আমরা সি দিয়ে শুরু করছিলাম, যেটা সাইজ হচ্ছে 10 কোটি। তো আমি দেখলাম 10 কোটি সাইজের অ্যারে হইলে আমার প্রোগ্রাম রান করে না, রান করার আগেই ক্র্যাশ করে। 10 কোটি তো হয় না, এখানে 10 লাখ লিখছে। 10 কোটি আমি ইচ্ছা করে চেক করে দেখতেছি, আমার মেইন প্রোগ্রামের ভিতর আমি যদি 10 কোটি সাইজের একটা অ্যারে নিতে চাই, কাজ করে না। ওই অ্যারেটা যদি আমি মেইন প্রোগ্রামের ভিতরে না নিয়ে গ্লোবাল ডিক্লেয়ার করি, তখন আবার কাজ করে। তো ওইটার আলাদা হিসাব। কিন্তু এই কথাটা কেন বললাম, ও আচ্ছা, এই কথাটা বললাম যে আপনার কিন্তু আমার মেমোরির মানে মেইন প্রোগ্রামের ভিতরে আপনি বেশি মেমোরি নিতে পারবেন না, একটা লিমিট আছে। তো 10 কোটি সাইজের একটা অ্যারে যদি আমি নেই, ওইটা মোটামুটি কয়েক গিগাবাইট মেমোরি খেয়ে ফেলে বা মেমোরি চায়। একটা মেইন প্রোগ্রামের ভিতরে কখনোই এত গিগাবাইট মেমোরি কেউ চাইলে তাকে দেওয়া যাবে না। এই জন্য মানে কম্পাইলারের কাছে এই রুল ঠিক করা আছে যে কেউ যদি বেশি মেমোরি চায়, তার মানে নিশ্চয়ই কোডে কোনো ঝামেলা আছে।
এত মেমোরি চাওয়ার কথা না নর্মালি। সো আমি এটাই বলতেছি যে আপনার প্রোগ্রাম যদি ইনপুট নেওয়ার সময় ক্র্যাশ না করে, তাহলে কুইক সর্ট রান করলেও ক্র্যাশ করবে না। কেন? কারণ এ কোনো এক্সট্রা ইনপুট লাগাচ্ছে না, এক্সট্রা কোনো অ্যারে খরচ করতেছে না। কিন্তু মার্জ সর্টে ঝামেলা হইতে পারে। আপনি ধরেন 10 লাখ সাইজের একটা অ্যারে নিচ্ছেন, ওইটা মার্জ সর্ট করতে গিয়ে আপনার মানে আরো কয়েক গুণ বেশি জায়গা লাগছে। সো ইনপুট নেওয়ার সময় ঝামেলা না হইলেও সর্ট করতে গিয়ে দেখা যাবে আপনার কোড ক্র্যাশ করছে। তো এই জায়গাগুলো মেটানোর জন্য কখনোই মানুষজন মার্জ সর্ট নর্মালি ইউজ করে না। মানে যেসব স্ট্যান্ডার্ড জায়গা আছে, কুইক সর্টের ওয়ার্স্ট কেস টাইম খারাপ হইলেও আমরা হচ্ছে কুইক সর্টে সব জায়গায় ইমপ্লিমেন্ট করি। এটা গেল ইন প্লেস না আউট অফ প্লেস এই কথাটা। ইন প্লেস আর আউট অফ প্লেস এটাকে আপনারা বুঝছেন? এই জিনিসটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট। একটা অ্যালগোরিদম দিলে বুঝতে পারতে হবে যে এটা ইন প্লেস নাকি ইন প্লেস না। কিভাবে বুঝবো? আমরা দেখবো যে আমাকে যে ইনপুট অ্যারেটা দেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে আমি কোনো এক্সট্রা অ্যারে কাজে লাগাচ্ছি কিনা, মানে ইনপুটের সাথে আমার অ্যারের মানে চেঞ্জ হচ্ছে কিনা, মানে আমার অ্যারের ইউজ চেঞ্জ হচ্ছে কিনা, বেশি বেশি অ্যারে লাগতেছে কিনা। যদি দেখি লাগতেছে তাহলে সেটাকে ইনপ্লেস বলা যাবে না, যদি না লাগে ইনপ্লেস। সেকেন্ড আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে স্টেবল কিনা। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা পরীক্ষায় আসবে। কি পরীক্ষায় আসবে? স্টেবল কি জিনিস? একটা স্টেবল অ্যালগোরিদম মানে হচ্ছে আপনি যদি পরপর দুইবার রান করেন, আপনি যদি পরপর দুইবার একই অ্যালগোরিদম রান করেন, একই আউটপুট আসবে কিনা, একই আউটপুট আসবে কিনা। যদি সব সময় যতবারই রান করেন একই আউটপুট আসে, একই আউটপুট আসতে বাধ্য হয়, এটাকে বলে স্টেবল। আর যদি একই আউটপুট না আসে তাহলে ওইটাকে বলে মানে স্টেবল না। এখন স্টেবল আর আনস্টেবল, জি বলেন। আউটপুট ডিফারেন্ট হবে কেমন? চমৎকার প্রশ্ন। আউটপুট ডিফারেন্ট কেন হবে? আউটপুট ডিফারেন্ট হবে কেন সেইটা বুঝতে হইলে একটু ছোট্ট একটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে আচ্ছা আমি তাহলে এই ফিগারটাতে ফেরত দিই, মানে এখানে একটু আঁকিবুকি করতে চাই। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে এই জিনিসটা কখনো দেখাই নাই এবং এই জিনিসটা নিয়ে ডিলও করতে বলি নাই যে অ্যারেতে যদি একই ভ্যালু দুইবার থাকে তখন কি হবে। বুঝছেন আমার কথা? অ্যারেতে যদি একই ভ্যালু দুইবার, ভালো প্রশ্ন করছেন আরিফুল। অ্যারেতে একই ভ্যালু যদি দুইবার থাকে এটাতে কোনো সমস্যা আছে নাকি নাই সেটা আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বলি নাই। যেমন এই হচ্ছে আমার একটা অ্যারে, কথা 1 2 1 2 3 4 5। সো এইখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা স্টেবল নো বলছে, এই কথাটা আসলে একটু ভুল আছে। ভুল আছে বলতে এখানে একটা কারেকশন দেওয়া উচিত। সেটা হচ্ছে যদি অ্যারেতে সবগুলা ভ্যালু আলাদা আলাদা হয় তাইলে এটা স্টেবল। কথাটা কি বুঝতেছেন? মানে অ্যারেটা যদি এইরকম না হয়, সবগুলা ভ্যালু যদি ইউনিক হয়, যদি অ্যারেটা এইরকম হয় 1 2 3 4 5, তাহলে কুইক সর্ট স্টেবল। কিন্তু যদি সেটা না হয় তাহলে সেটা স্টেবল না। কেন? আসেন সেটা একটু বোঝার চেষ্টা করি। কেন স্টেবল না বোঝার চেষ্টা করি। আমি ইউজ করবো, এইটুকু ইউজ করবো। সো ইয়েস, কেন স্টেবল না? ধরেন আমি এটাকে পিভট হিসেবে চুজ করছি, ঠিক আছে? খেয়াল করে দেখেন, পিভট হিসেবে যদি আমি এটাকে চুজ করি তাহলে একরকম খেলা হবে, পিভট হিসেবে যদি আমি এইটাকে চুজ করি র্যান্ডম তাহলে আরেক রকম খেলা হবে, তাই তো? বুঝতেছেন কিনা দেখেন। তো সেই কোথাকে কাকে পিভট হিসেবে চুজ করতেছি, মানে আমি বলতে চাচ্ছি এই টু একটা টু, এই টু আরেকটা টু। দিন শেষে আমার অ্যারেটা সর্ট হবে, সবকিছুই সর্ট হবে, কিন্তু দেখা যাবে একটা কুইক সর্টে এটাকে ধরেন 2 1 নাম দেই, 2 A নাম দেই, এটাকে নাম দিলাম 2B, মানে দুইটা একই ভ্যালু কিন্তু জিনিস দুইটা তো এক না, নাকি? ভ্যালুটা তো সেমই না। ভ্যালু সেম, আমি সেটাই বলতেছি, ভ্যালু সেম। এখন সেটা ভ্যালু সেম আপনার লাগতেছে কারণ মানে এখানে আসলে অন্য কিছু আমরা দেই নাই। যেমন কিন্তু খেয়াল করেন, আমরা যখন সর্ট করি সেখানে শুধু একটা অ্যারে থাকে তা না। রিয়েল কেসে আমরা যখন সর্ট করি, খেয়াল করেন আপনাদেরকে একটা এই গত অফলাইনে একটা টাস্ক দেওয়া হয়েছে। টাস্কটা এরকম যে স্টুডেন্ট আইডি আছে আর মার্কস আছে, 1 পাইছে 40, 2 পাইছে 50 এরকম সামথিং, আর 3 পাইছে ধরেন আবার 40, 4 পাইছে 50, সরি 4 পাইছে 50। খেয়াল করেন, এখন আপনাকে বলছে মার্কস এর বেসিসে সর্ট করো। খেয়াল করেন কোয়েশ্চেনটা, খেয়াল করেন, আপনাকে বলছে মার্কস এর বেসিসে সর্ট করো। কাকে সর্ট করতে হবে? স্টুডেন্ট আইডি দেরকে। এখন খেয়াল করেন সর্ট করতেছি কিসের বেসিসে? মার্কসের বেসিস। মার্কস। কিন্তু শুধু কি মার্কস আছে এখানে? না, না স্যার, বুঝতেছেন কথাটা কি? আইডিও। আরিফুল আপনার কোয়েশ্চেনের আনসার কি পাওয়া যাচ্ছে? সব সময় আমরা একটা জিনিসের বেসিসে সর্ট করি, কিন্তু অ্যারেতে যে শুধু সেটাই থাকে তা কিন্তু না।
ডাটা যে শুধু সেটা তা কিন্তু না, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট। সর্ট করতেছি মার্কসের বেসিসে, কথা সত্যি, কিন্তু সেটাতে টু আগে আসতে পারে, মানে এই টু যে ব্যক্তিটা মানে রোল টু ও আগে আসতে পারে, রোল ফোরও আগে আসতে পারে। তো আমি যদি মার্কসের বেসিসে সর্ট করি, এটাও ভ্যালিড, এটাও কিন্তু ভ্যালিড। বুঝতেছেন কথা? 2 4ও ভ্যালিড, 4 2ও ভ্যালিড, দুইজনে 50 পাইছে। আমি চাইলে যে কোনো একজনকে আগে রাখতে পারি না? ইয়েস স্যার। বুঝতেছেন কথা? এই জি। জিনিসটাই ম্যাটার করবে। যদি আমি কুইক সর্ট রান করি, কুইক সর্টে নানা কারণে, যেমন পিভটের চয়েস উল্টাপাল্টা হওয়ার কারণে, এবং এক এক সময় এক এক পিভট চয়েস হওয়ার কারণে কোন মানে সেম ভ্যালুগুলা কোনোটা আগে আসতে পারে, কোনোটা পরে আসতে পারে। কখনো 4 2 আসতে পারে, কখনো 2 4 আসতে পারে। কখন? যখন তাদের দুইজনের ভ্যালুই সেম। যদি সবার ভ্যালু আলাদা হয় তাহলে কখনোই এই জিনিসটা হবে না। আরিফুল, রাফলি বোঝা যাচ্ছে? আমি খুব ডিটেলে যাচ্ছি না, বাট রাফলি কি বোঝা ইয়েস যাচ্ছে স্যার। সমস্যা কোথায় হবে? চমৎকার। যদি বোঝা যায় তাহলে এই ক্যাভিয়ারটা খেয়াল রাখতে হবে, এই ক্যাভিয়ারটাও কিন্তু প্রশ্নে আসবে, যে যদি ভ্যালুগুলো আলাদা আলাদা হয় তাইলে স্টেবল, কিন্তু সেখানে মানে ভ্যালুগুলো যদি ইউনিক হয় আর কি। কিন্তু ভ্যালুগুলো যদি ইউনিক না হয় তাহলে কুইক সর্ট স্টেবল না। আর মার্জ সর্টের খেয়াল করে দেখেন, মার্জ সর্টে কোনো র্যান্ডামনেস নাই, কোনো হাতি ঘোড়া কিচ্ছু নাই। আপনি যদি মার্জ সর্টের কোডের দিকে তাকান, তাইলে দেখতে পাবেন যে মার্জ সর্টে আসলে কোনো ঝামেলা নেই। মার্জ সর্টের সব কাজ যা হবে সবসময়ই হবে ফিক্সড। ইভেন আপনার অ্যারেটা যদি আনসর্টেড না হয়ে সর্টেডও হয়, তারপরেও সে সেই কাজগুলা চালায় যাবে। কিচ্ছু মানে কোনো কিছুর দিকে তাকাবে না। যেমন দেখেন, আমি মার্জ সর্টের কোড একটু আগেই লোকজনকে দেখাচ্ছিলাম, এইখানে কোনো র্যান্ডামনেস নাই, কোনো র্যান্ডম ভেরিয়েবল নাই। কুইক সর্টে র্যান্ডম কি ছিল? পিভট সিলেকশনটা র্যান্ডম ছিল, এই জন্য স্টেবল ছিল না অ্যালগোরিদমটা। কিন্তু আমার মার্জ সর্টে যা করতেছি একদম ফিক্স, টু দা পয়েন্ট ফিক্স। আমি একই ইয়ারে 100 বার দিলে একই অ্যালগোরিদম 100 বারই রান হবে, পরপর পরপর করে, এই যে এখান থেকে শুরু করে একই লাইন বারবার এক্সিকিউট হবে, এই জন্য এটা স্টেবল। যদি বোঝা গিয়ে থাকে, এখন আসেন আমরা তাড়াতাড়ি হিপে জাম্প করি। আমাদের সর্টিং এর আলোচনা মোটামুটি এখানে শেষ। এখন আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে হিপ। খেয়াল করেন, হিপ আমাদের কেন লাগবে? ওকে, হিপ লাগার জন্য আগে আমার এটাকে কি জানি বলে, ফুল স্ক্রিন না? এখানে কি ফুল স্ক্রিন আমার করার কোনো একটা অপশন কোশ্চেন আছে? ছিল। ইয়াস, বলেন। স্যার এই যে যখন ডাবল থাকে ডিজিট জি গুলো, জি তখন স্যার মানে যেটা হয় অ্যারে যখন আমরা সার্চ করি, যদি হুম ইন্ডেক্স হুম, ধরি তো আমরা হচ্ছে সোর্ট করি, তাই না? জি জি তো যদি ডাবল থাকে তো অ্যারেতে তো শো করে হচ্ছে যে ডাবলটার মধ্যে ধরেন একটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে আছে আর একটা জি হচ্ছে 3 নাম্বারে আছে। জি। তো এখন যদি আমি একটাকে সার্চ করি তো 3 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে ইউজুয়ালি শো করে। ও আচ্ছা, যখন আপনি সার্চ করেন, মানে একটা ধরেন একটা অ্যারেতে একই ভ্যালু দুইবার আছে, সো আপনি যখন সার্চ করেন তখন ওই লাস্টেরটা বড়টা শো করে। আসে। জি ও স্যার। আচ্ছা, হ্যাঁ। এইটা আপনি বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারেন। দেখা যাবে আপনি যদি সার্চ করেন, যেমন বিভিন্ন জায়গায় মানে বাইনারি সার্চ বা হাবিজাবি সার্চের যে ইমপ্লিমেন্টেশন আছে, ফাইন্ড ইন নামের কিছু ফাংশন আছে জাভায়, আপনারা যদি জাভা ইউজ করেন দেখবেন ফাইন্ড দ্যাট এই টাইপের কিছু ফাংশন আছে। পাইথনে অবশ্যই থাকবে। তো ওইটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা একটু তাকাবেন, খেয়াল করবেন। ওরা ওখানে বলে দেয় যে একই ভ্যালু থাকলে ওরা কোনটাকে রিটার্ন করে, প্রথমটাকে রিটার্ন করে নাকি লাস্টেরটাকে রিটার্ন করে, এটা ওরা স্পেসিফিক্যালি বলে দেয়। এবং যদি লাস্টেরটাকে রিটার্ন করে, তার মানে হচ্ছে ওরা ইচ্ছা করে শেষ পর্যন্ত যায় দেখে। তো আপনি যদি ফার্স্টেরটাকে রিটার্ন করাইতে চান, তাহলে আপনাকে হয়তো একটু নতুন করে লিখতে হবে ফাংশনটা। বুঝছেন? গুড কোয়েশ্চেন। কিন্তু ওইটা ওরা ইমপ্লিমেন্টেশনে দেখবেন, যখন একটা ফাংশন যখন আপনি কল করেন, এই যে যদি আমার হাতে থাকে, ইয়াস, যেমন আপনি এইখানে তো জুপিটার নোটবুক, এখানে হয়তো পারা যাবে না, কিন্তু যে অ্যাসার্ট নামের একটা ফাংশন, এই যে একটা ফাংশন কি কাজ করবে জুপিটার নোটবুকে খুব একটা ভালো মতো দেখা যায় না। বাট আপনি যে কোনো একটা ফাংশন যখন কাজ কল টল করবেন, তখন দেখবেন যে ওইটার গায়ে মানে মাউস টাউস রাখলে ওইটার ইমপ্লিমেন্টেশন ডিটেইল দেখা যায়। যখনই আপনি এই ধরনের ফাংশন পাবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি দেখবেন ওইখানে ওই জিনিসটা লেখা থাকবে, যে ইকুয়াল ভ্যালু পাইলে ওরা কি কাজ করে, ওদের পলিসি কি, সেটা ওরা বলে দিবে। এবং এখানে কিন্তু কোনো রাইট রং পলিসি নাই। আপনি প্রথমটাও রিটার্ন করতে পারেন একই ভ্যালুর, সেটাও একটা পলিসি, লাস্টেরটাও রিটার্ন করতে পারেন। এটা রাইট ওইটা রং এটা বলা যাবে না। বুঝা গেছে শাহিন? জি স্যার। থ্যাংক ইউ, গুড কোয়েশ্চেন। সো আমি একটু ইয়াতে যাই। এখন দেখেন আমরা তাড়াতাড়ি একটা অন্য টপিকে যাচ্ছি, সেটার নাম হচ্ছে ফুল পেজ নাকি জানি একটা দিতে হয়। এই পিডিএফ রিডারটা আমার এত অস্বস্তি লাগে যে, একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন। হ্যাঁ, ফিট পেজ,
ইয়েস আই গেট ইট। সো আমি কি আঁকিবুকি করতে পারবো? পারা উচিত। Yes. কিন্তু আঁকিবুকি মোছার উপায় কি? এটা কি কেউ জানে? না কেউ জানে। ওকে, যাই হোক দেখি, এটা একটা পিডিএফ। তো ঘটনা হচ্ছে আমরা এখন যেটা পড়বো সেটার নাম হচ্ছে হিপ। হিপের কাজ কি? হিপের কাজ হচ্ছে, হিপ একটা ডেটা স্ট্রাকচার। তো এই একটা ডেটা স্ট্রাকচারে আমরা আপনাদেরকে 221-এ পড়াবো, যেটা আপনাদেরকে 220-তে পড়ায় আসা হয় না। এই জন্য আমরা হচ্ছে ওদের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে আমরা আপনাদেরকে এটা পড়াচ্ছি। এটা আপনাদের কেন লাগবে? আপনারা খুব সামনেই চমৎকার কিছু অ্যালগোরিদম দেখবেন। কোর্সের সবচেয়ে মিটি পার্ট হচ্ছে গ্রাফের অ্যালগোরিদম গুলো। সো গ্রাফের অ্যালগোরিদম গুলো ইমপ্লিমেন্ট করতে গেলে একটা জিনিস লাগে, যে সবচেয়ে ছোট ভ্যালুটাকে আমরা খুঁজতে চাই। এখন সবচেয়ে ছোট ভ্যালুটাকে খোঁজার একটা উপায় হচ্ছে অর্ডার অফ এন টাইমে সার্চ করা। কি করা? আপনার অ্যারে যেটা আছে, আপনার কাছে যে অ্যারেটা আছে, আপনি অ্যারেটা শুরু থেকে শেষ করে পড়ে যাবেন, অর্ডার অফ এন টাইমে পড়ে দেখবেন কোনটা সবচেয়ে মিনিমাম। তো আপনার কত টাইম লাগবে? অর্ডার অফ এন, তাই তো? Yes, sir. মানে একটা অ্যারে পড়ে মিনিমাম বের করা যাবে না? পুরোটা পড়ে যাবে তো নাকি? Yes, sir. ওকে, Yes, তো sir. সেটা করতে Linear টাইম search লাগবে করে। অর্ডার অফ এন। ইয়েস এক্স্যাক্টলি, লিনিয়ার সার্চ। এটা করলে আমাদের অর্ডার অফ এন টাইম লাগবে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা এর চেয়েও তাড়াতাড়ি করতে চাই। আমাদের যদি বারবার মিনিমাম সার্চ করতে হয়, খেয়াল করেন, আমাদের যদি 1000 বার মিনিমাম সার্চ করতে হয়, 1000 বার আমার পুরো অ্যারেটা সার্চ করতে হবে। তো হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা এটার চেয়ে বেটার করতে পারি কিনা। টার্নস আউট যে আমরা এটার চেয়ে বেটার করতে পারি। কেমন বেটার? আমরা লগ এন টাইমে খুঁজতে পারি। আমরা এটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট। যে কোনো, আমি আপনাদেরকে বলছি যে লগ এন দিয়ে যদি কোনো অ্যালগোরিদম পাওয়া যায়, এইটা মানে হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে ভালো, এত ভালো। ইটস জাস্ট লাইক কনস্ট্যান্ট অ্যালগোরিদম। মানে এইটা পিক করতে কনস্ট্যান্ট টাইম লগে বলা যে কথা, লগ এন টাইমস বলা কাছাকাছি কথা। কনস্ট্যান্টের চেয়ে লগ এন সামান্য একটু খারাপ, কিন্তু খুব একটা খারাপ না। তো লগ এন হচ্ছে আমাদের অ্যালগোরিদমের জগতে সবচেয়ে ভালো অ্যালগোরিদম। মানে ইনপুটের উপরে ডিপেন্ড করে, কিন্তু আবার লগ এন আরো ভালো আছে। যেমন এই যে আপনাদেরকে কিছু কমপ্লেক্সিটির কোয়েশ্চেন দেওয়া হবে পরীক্ষায়, দেখবেন অনেকেই দিবে। একটা হচ্ছে লগ এন, এইটা তো আরো ভালো। একে তো লগ এন, সেটার উপরে আবার লগ, তার মানে এইটার মানে কনস্ট্যান্টের কাছাকাছি, একদম অবশ্যই কনস্ট্যান্টের কাছাকাছি। তো যাই হোক, ওই অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখন দেখেন আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে হিপ নামের একটা ডেটা স্ট্রাকচার দিয়ে আমরা অ্যারে থেকে মিনিমাম বের করতে পারবো লগ এন টাইমে। এটাই হচ্ছে আমাদের টার্গেট। এটা করতে চাই বলে, এবং আমাদের মিনিমাম বের করা কেন লাগবে? গ্রাফের অ্যালগোরিদমে মিনিমাম বের করতে হয়, প্রায়ই আমাদের গ্রাফের অ্যালগোরিদমে মিনিমাম বের করতে লাগে। তো সেটা যদি আমরা করি, করার জন্য আমরা হচ্ছে শিখবো যেটা, সেটার নাম হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ মানে কি? প্রায়োরিটি কিউ মানে হচ্ছে, কিউ তো চেনেন আপনারা, তাই না? কিউ, তারপরে আরেকটা কি আছে, কিউ এর সাথে কি জানি একটা পড়ায়, স্ট্যাক না? জি স্যার, স্ট্যাক আর কি। কিউতে কি হয়? কিউতে যেটা হয়, হ্যাঁ চমৎকার, কিউতে যেটা হয় সেটা হচ্ছে লাইনের ফার্স্টে যে থাকে, মানে তাকে আমরা আগে সার্ভ করি, তাই তো? জি স্যার। মানে বাসের টিকেটের লাইনের মতো আর কি, যে সামনে থাকে তাকে আমরা আগে সার্ভ করি। প্রায়োরিটি কিউতে একটু উল্টা হয়। প্রায়োরিটি কিউতে মানে ভিআইপিরা প্রাধান্য পায়। প্রায়োরিটি কিউতে যারা ভিআইপি তারা অটোমেটিক লাইনের সামনে চলে আসে। কে কখন আসছে সেটার চেয়ে বড় সেটা ব্যাপার না, সবাই একটা লাইনে থাকে, লাইনেই সার্ভ হয়। কিন্তু প্রায়োরিটি কিউতে যেটা হয়, যখন আমরা সার্ভ করি তখন আমরা দেখি লাইনের শুরুতে কে আছে, আর লাইনের শুরুতে কে থাকে? যে ভিআইপি সে থাকে। বোঝা যাচ্ছে? যে ভিআইপি সে থাকে, তার মানে যার কস্ট কম। কস্ট কম মানে কি? ওই যে খেয়াল করে দেখেন, প্রথম ক্লাসে বলছিলাম, প্রথম না সেকেন্ড ক্লাসে জানি বলছিলাম, আমরা কম্পিউটার সায়েন্সে যা করি সব হচ্ছে অপটিমাইজেশন। স্যার, মাঝখানে জি, শোনা যায়নি আবার। আচ্ছা মাঝখানে এখন শোনা যাচ্ছে? যায়নি। জি স্যার, কিউ থেকে শুনতে পারিনি। আচ্ছা হ্যাঁ, আমি বলছি আমরা কিউ নিয়ে কাজ করি, কিন্তু এখন আমরা যেটা শিখবো সেটার নাম হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ মানে কি? স্কিল কিউতে যেমন আমি শুরুতে সার্ভ করতাম, যখন আমি টিকিট দিব তখন আমি শুরুর মানুষকে টিকিট দিব, কিন্তু সমস্যা হচ্ছে শুরুতে কে দাঁড়াবে? যে আগে আসছে সে দাঁড়াবে, এই কথাটা ঠিক না। কিউ এর শুরুতে দাঁড়াবে যার প্রায়োরিটি সবচেয়ে বেশি, তার মানে ভিআইপি লোকজন কিউ এর শুরুতে দাঁড়াবে, এটাই হচ্ছে প্রায়োরিটি কিউ। এখন কারা ভিআইপি লোকজন? যাদের কস্ট কম। কস্ট কম মানে কি? এইটাই বলতেছিলাম যে কস্ট কম কথাটার মানে কি। কস্ট কম কথাটার মানে হচ্ছে, আমি বলছিলাম না কম্পিউটার সায়েন্স মানে অপটিমাইজেশন, মনে আছে? অনেক আগের ক্লাসে বলছিলাম যে কম্পিউটার জি সায়েন্স স্যার। মানে হচ্ছে অপটিমাইজেশন। আমি সেই টাইম অপটিমাইজেশন কম মানে দুইটা জিনিস। অপটিমাইজেশন, হ্যাঁ টাইম কম বা খরচ কম। আর মেমোরি অপটিমাইজেশন কম। মানে, হ্যাঁ একটু বলি তাও, হ্যাঁ খেয়াল করে দেখেন, অপটিমাইজেশন মানে হচ্ছে দুইটা জিনিস। কস্টকে আমি কমাবো, লাভকে আমি বাড়াবো। খেয়াল করেন, কস্টকে সবসময় আমি কমানোর চেষ্টা করব, লাভকে আমি বাড়ানোর চেষ্টা করব।
তো প্রায়োরিটি কিউ দুইটাই করে। যদি আমি যাদেরকে সার্ভিস দিচ্ছি তারা যদি আমার লাভ হয়, তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার? ম্যাক্সিমাম লাভ যার, তার না? খেয়াল করেন আমি কোন কাজটা আগে করব। আমার কাছে আমি একটা কাজ করলে মানে পয়সা পাই, মানে টাকা পাই, তো কোন কাজটা আগে করব? যেটা করলে বেশি টাকা ইনকাম হবে সেটাই তো। জি স্যার। তাহলে কোনটার প্রায়োরিটি বেশি? যেটাতে ইনকাম বেশি সেটার প্রায়োরিটি বেশি, তাই তো? জি স্যার। তাহলে এটাকে আমরা নাম দিই ম্যাক্স প্রায়োরিটি কিউ। ম্যাক্স প্রায়োরিটি কিউ মানে কি? মানে যেটা ম্যাক্সিমাম সেটাকে আগে সার্ভিস দিই, যেটা ম্যাক্সিমাম সেটাকে আগে সার্ভিস দিই। আর খরচের ক্ষেত্রে যদি চিন্তা করেন, তাহলে আমরা কোন কাজটা আগে করি? যেটায় খরচ সবচেয়ে কম, তাই তো? জি স্যার। ইয়েস স্যার। খরচ আমরা সবচেয়ে কম করতে চাই, তাহলে খরচের ক্ষেত্রে আমরা কোনটা আগে করব? যেটার খরচ সবচেয়ে কম। উল্টাটা খেয়াল করেন, তাহলে ওইটার নাম দিই আমরা মিনিমাম প্রায়োরিটি কিউ বা মিন প্রায়োরিটি কিউ। তাহলে একই কথা দিন, মানে কথা আসলে একটাই, যে প্রায়োরিটি কিউ দুই রকম আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম। এই দুইটার মানে কি? ম্যাক্সিমাম প্রায়োরিটি কিউ, মিনিমাম প্রায়োরিটি কিউ মানে কি? আমি ওই কিউতেই সার্ভিস দিব, অবশ্যই কিউতে সার্ভিস দিব, কিন্তু যদি ম্যাক্স প্রায়োরিটি কিউ হয় তাহলে ম্যাক্সিমামকে আগে সার্ভিস দিব, যদি মিন প্রায়োরিটি কিউ হয় তাহলে মিনিমামকে আগে সার্ভিস দিব। এটাই হচ্ছে আমার কাজ। তো প্রায়োরিটি কিউ মানে হচ্ছে ওদেরকে ওদের প্রায়োরিটির বেসিসে রাখে। প্রায়োরিটি মানে কি? কার ভ্যালু কত বড় সেটার বেসিসে। ওকে, সো প্রায়োরিটি কিউতে যেমন আমরা কয়টা অপারেশন করতাম মনে আছে? একটা কিউতে আমরা 2-3টা অপারেশন করতাম। সেটা হচ্ছে কিউতে কাউকে পুশ করতাম, কিউ থেকে কাউকে পপ করতাম, মনে আছে? জি স্যার। কিউতে আমরা পুশ করতাম আর পপ করতাম। এখানেও একই কথা, কিউতে আমি কাউকে এনকিউ করব, কিউতে আমি কিউ থেকে আমি কাউকে ডিকিউ করব। পিক আমাদের দেখা লাগবে না, আপাতত দেখা লাগবে না। আমরা সেম ওইটাও যেমন কিউ ছিল, এখানেও আমাদের সেই একই কিউ, এনকিউ করব, ডিকিউ করব। ওকে, সো একটা এলিমেন্টকে এনকিউ করব যেটা কি হচ্ছে কে, ওই কি এর বেসিসে সর্ট করব আর কি। মানে ধরে নেন একটাই ভ্যালু, জাস্ট এখানে কি আবার লাগবে না, জাস্ট একটা এখানে একটা ইন্টিজার দেওয়া হচ্ছে এন, যেটাকে আমরা এনকিউ করতে চাই। আর ডিকিউ করার সময় আমাকে কিছু বলতে হবে, খেয়াল করেন। এনকিউ করার সময় তো কোন ভ্যালুটা এনকিউ করতেছি বলতে হবে, কিন্তু যখন আমি কিউ থেকে কাউকে সরাই তখন কি আমার বলতে হয় আমি কাকে সরাই? না স্যার। কেন বলতে হয় না? কারণ কিউ এর মানে ধর্মই হচ্ছে এটা যে কিউ সবসময় সামনে যে আছে তাকে সরাবে। তো কাকে সরাইতে হবে সেটা আমার বলে দিতে হবে না। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই দুইটা কাজ আমরা করতে চাই প্রায়োরিটি কিউ দিয়ে। আমাদের টার্গেট কি? একটা কিউ ইমপ্লিমেন্ট করা যেটা ম্যাক্সিমাম বের করে দিতে পারবে বা মিনিমাম বের করে দিতে পারবে লগ এন টাইমে। ওকে, এন টাইমে না করে লগ এন টাইমে করবে, এই জন্য আমরা এত কষ্ট করতেছি। ওকে, তাহলে এগুলা লাগবে না। সো এখন খেয়াল করে দেখেন, সেইটার জন্য আমরা যে জিনিসটা শিখবো, প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করার জন্য যে জিনিসটা শিখবো সেটার নাম হচ্ছে হিপ। সো হিপ আর প্রায়োরিটি কিউ, মানে হিপ দিয়ে প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করে। হিপ হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, প্রায়োরিটি কিউ একটা ডেটা স্ট্রাকচার, একটা একটার ভিতরে থাকে। এই হচ্ছে একটা বক্স, সেই বক্সটার নাম প্রায়োরিটি কিউ, এই বক্সের ভিতরে আছে হিপ। জাস্ট একটাকে এনক্যাপসুলেট করে থাকে এইটা, মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে হিপ কাকে বলে? আর তাও হিপটার নাম হচ্ছে বাইনারি হিপ। বাইনারি হিপ, হিপ এগুলার মানে কি বলে দিচ্ছি। সো হিপ হচ্ছে একটা ট্রি বেসড স্ট্রাকচার। হিপ হচ্ছে একটা ট্রি বেসড স্ট্রাকচার, এটা একটা হিপ প্রপার্টি স্যাটিসফাই করে। কি হিপ প্রপার্টি? একটা প্রপার্টি আছে হিপ প্রপার্টি, মানে যারা হিপ প্রপার্টি স্যাটিসফাই করে সেই রকম ট্রিকেই বলে হিপ। আপনারা কি ট্রি চিনেন? লোকজন ট্রি চিনেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। বাইনারি ট্রি বাইনারি স্যার। ট্রি, টার্নারি ট্রি। হ্যাঁ, বাইনারি ট্রি Yes, চিনলেই sir. হবে, তাহলে তো আরো ভালো। মানে বাইনারি ট্রি ভালো মতো চিনলেই হবে। বাইনারি ট্রি মানে হচ্ছে এরকম এরকম জিনিসপত্র আর কি, প্রতি ধাপ থেকে দুইটা দুইটা করে ছানা পোনা বের হবে, এরকম কিছু একটা। সো হিপ প্রপার্টি কি জিনিস? হিপ প্রপার্টিতে যেটা বলে সেটা হচ্ছে প্যারেন্টস হ্যাভ, প্যারেন্টস এর হায়ার প্রপার্টি থাকবে তাদের চিলড্রেনের চাইতে। তার মানে প্যারেন্টের প্রায়োরিটি, প্রপার্টি না মানে প্রায়োরিটি, প্যারেন্টের প্রায়োরিটি হবে হায়ার। তার মানে আমি যদি আমার প্রায়োরিটি যদি মিনিমাম প্রায়োরিটি কিউ হয়, মিনিমাম প্রায়োরিটি কিউ মানে কি? তার মানে আমি সবসময় কোনটাকে আগে বের করব? যেটা মিনিমাম, অ্যারের মধ্যে যেটা মিনিমাম। তার মানে প্যারেন্টের প্রায়োরিটি তাদের চিলড্রেনদের চাইতে বেশি হবে। খেয়াল করে দেখেন, মেন হিপের দিকে তাকান। মেন হিপ, এটা হচ্ছে মেন হিপ, তার মানে মিনিমামটা থাকবে সবার উপরে। এই কথাটার মানেটা কি খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই কথাটার মানে হচ্ছে এই হচ্ছে 5, খেয়াল করেন এদের এইখানে যত ভ্যালু আছে তার মধ্যে সবচেয়ে মিনিমাম কত? 5. 5। সেটা কোথায় আছে? স্টার্টিং মানে প্যারেন্ট পুরা
পুরা অ্যারের রুট, হ্যাঁ মানে পুরা ট্রিটা রুট না, এটা রুট তো হ্যাঁ। বুঝেন, ট্রি এর রুট তো জি বুঝেন, স্যার। পুরা ট্রি এর রুট কোথায়? স্যার Five। 5 এ। মানে সবার প্যারেন্ট যে, সেই হচ্ছে সবচেয়ে ছোট। খেয়াল করে দেখেন, তো এই হচ্ছে মেইন হিপের প্রপার্টি। মেইন হিপের প্রপার্টি কি ছিল? যে প্রত্যেকটা প্যারেন্টের প্রায়োরিটি থাকবে তার চিলড্রেনদের চাইতে বেশি। তাহলে মেইন হিপে কার প্রায়োরিটি বেশি থাকে? যার ভ্যালু মিনিমাম। জি। ম্যাক্স হিপে কার প্রায়োরিটি বেশি থাকে? যার ভ্যালু ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। তাহলে এইটাই যে একটা ম্যাক্স হিপ, বুঝতে পারতেছেন? এইখানে রুটে যে আছে তার প্রায়োরিটি সবার চাইতে বেশি, তার মানে তার ভ্যালু সবার চাইতে বেশি। আর মেইন হিপে রুটে যে থাকবে তার ভ্যালু সবার চাইতে কম। কম। বোঝা যাচ্ছে? গোলাম রাসূল, আপনি স্যার আমাদের এই সাথে লাইনটা আছেন? আরেকবার রিপিট করবেন? জি, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। হ্যাঁ, আমি বলছি বাইনারি হিপ দুই রকম হইতে পারে, একটা হচ্ছে মেইন হিপ, একটা হচ্ছে ম্যাক্স হিপ। মেইন হিপ মানে হচ্ছে আমরা সবসময় মিনিমামটাকে বের করতে চাই, মানে আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম এলিমেন্টটাকে বের করে নিয়ে আসা। ওই যে কিউ, প্রায়োরিটি কিউতে আমরা কি করব, সবসময় ডিকিউ করার সময় মিনিমামটাকে আগে ডিকিউ করব। তারেক, আপনি এইটুকু বুঝছেন তো? মিনিমামটাকে বের করে নিয়ে আসবো মেইন হিপ থেকে, ম্যাক্স হিপ থেকে ম্যাক্সিমামটাকে বের করে নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। যদি আমরা মিনিমাম বের করতে চাই তাহলে মিন হিপ, যদি ম্যাক্সিমাম বের করতে চাই ম্যাক্স হিপ। দুইটাকে আবার মিসম্যাচ করা যাবে না, আমাদের টার্গেট যে কোনো একটাই হবে এট এ টাইম, মিনিমাম অথবা ম্যাক্সিমাম। তো আপাতত ম্যাক্সিমাম হিপের কথা ভুলে যান, শুধু এইটুকুর উপরে কনসেন্ট্রেট করেন। সো হিপ প্রপার্টি আমাকে যেটা বলে সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারেন্টের, প্যারেন্ট মানে হচ্ছে যারা উপরে থাকে, যেমন রুট হচ্ছে সবার প্যারেন্ট, রুট হচ্ছে এদের সবার প্যারেন্ট, তাই তো? 10 হচ্ছে এদের প্যারেন্ট, তাই তো? ট্রি যদি আপনি চিনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে 10 হচ্ছে এদের সবার প্যারেন্ট, এই যে এখানে যারা আছে তাদের প্যারেন্ট। 8 হচ্ছে এদের প্যারেন্ট, তাই তো? জি স্যার। হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে তাহলে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে প্যারেন্টের মানে প্রায়োরিটি এদের সবার চাইতে বেশি, প্যারেন্টের প্রায়োরিটি সবার চাইতে বেশি। এখন মেইন হিপে প্রায়োরিটি ঠিক হয় কি দিয়ে? কে কত ছোট সেটা দিয়ে, তাই না? জি স্যার। কে কত ছোট হইতে পারে সেটা দিয়ে। তাহলে মেইন হিপে অ্যারের মানে ট্রি এর রুটে থাকবে কে? মেইন, তার চিলড্রেন যারা তারা সবাই তার চেয়ে বড় হবে। তারেক, এখন বোঝা গেছে? মেইন হিপে রুট, প্রত্যেকটা ট্রি এর রুটে থাকবে হচ্ছে ছোট ভ্যালু, তার চিলড্রেনরা হবে তার চেয়ে বড়। ম্যাক্স হিপে ঠিক উল্টাটা হবে, রুটে থাকবে বড়, তার চিলড্রেনরা সবাই হবে তার চাইতে ছোট। যেমন এই যে 19 50-এর চাইতে ছোট, 36 50-এর চাইতে ছোট। এখন 19-কে শুরু করে যে ট্রিটা, মানে 19-কে রুট ধরে যে ট্রিটা, মানে আমি যদি 19-কে ধরে যে ট্রিটা হয়েছে সেটা আবার আঁকি, যদি আঁকি তাহলে একটু খেয়াল করে দেখেন, 19-কে ধরে যে ট্রিটা হয়েছে সেটা যদি আমি খালি জায়গায় আঁকি, তাহলে এই 19 এর নিচে যারা আছে, এই যে 17 3 2 7 সবাই তার চাইতে ছোট, তাই তো? জি স্যার। কারেক্ট, এখন বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, সো আমরা আপাতত মেইন হিপের দিকে কনসিডার করব। ম্যাক্স হিপ, মেইন হিপ দুইটা একই, যেখানে মানে চিহ্ন যেসব জায়গায় গ্রেটার দেন থাকবে সেগুলাকে লেস দেন করে দিবেন, যেগুলা লেস দেন থাকবে সেগুলাকে গ্রেটার দেন করে দিবেন যদি থাকে। তাইলে ম্যাক্স হিপ, মেইন হিপ একটা পারলে আরেকটা পারা যাবে। আমাদের টার্গেট হচ্ছে মেইন হিপ ইমপ্লিমেন্ট করা। মেইন হিপ মানে কি? আমরা অ্যারে থেকে সবসময় মিনিমামটাকে বের করতে চাই, সরি মানে প্রায়োরিটি কিউ থেকে বা হিপ থেকে সবসময় কাকে বের করতে চাই? মিনিমামটাকে। তাহলে হিপ প্রপার্টি মানে কি? আমাদের হিপ প্রপার্টি হচ্ছে এটা, আমরা যেহেতু মিনিমামটাকে বের করতে চাই, তার মানে হচ্ছে মিনিমামের প্রায়োরিটি মানে হচ্ছে কে কত ছোট হইতে পারে। প্রায়োরিটি বলতে আমরা এখানে বোঝাচ্ছি কে কত ছোট হইতে পারে, কে কত ছোট হইতে পারে। তার মানে প্যারেন্টস হ্যাভ ছোট ভ্যালু দেন দেয়ার চিলড্রেন, তার মানে প্রত্যেকটা প্যারেন্টের ভ্যালু তার চিলড্রেনদের চাইতে ছোট, প্রত্যেকটা প্যারেন্টের ভ্যালু তার চিলড্রেনদের চাইতে ছোট। এটা যদি বোঝা গিয়ে থাকে আরেকবার এই ছবিটার দিকে তাকান, প্রত্যেকটা প্যারেন্টের ভ্যালু তার চিলড্রেনদের চাইতে ছোট। এইখানে 5 সবার প্যারেন্ট, ও 5 সবার চাইতে, আচ্ছা কি হলো এটা, হ্যাঁ আচ্ছা 5 হচ্ছে সবার চাইতে ছোট, এই জন্য 5 সবার উপরে আছে। 5-এর চিলড্রেন হচ্ছে এরা, একে এ যাদের প্যারেন্ট, কাদের প্যারেন্ট? ও হচ্ছে এদের প্যারেন্ট, এদের সবার চাইতে 10 ছোট, ঠিক আছে। 12 হচ্ছে 22 আর 43-এর প্যারেন্ট, 12 অবশ্যই 22 আর 43-এর চাইতে ছোট, বোঝা যাচ্ছে? 8 এদের প্যারেন্ট। হ্যাঁ, এই জিনিসটা আমি মেকশিওর করতে চাই, এই জিনিসটা যদি আমি মেকশিওর করতে পারি সেটাকেই বলবো হিপ। যেখানে তার মানে হিপে, হিপ যদি একটা ট্রি হয় সেই ট্রি এর রুটে কে থাকবে? সবচেয়ে ছোট ভ্যালুটা, বুঝতেছেন? জি স্যার। হিপ একটা ট্রি যেটার রুটে থাকবে কে? যেই ট্রি এর রুটে থাকবে হচ্ছে
সবচেয়ে ছোট ভ্যালুটা। তাহলে ডিকিউ করার সময় আমি কাকে ডিকিউ করব? অ্যারের রুটকে, সরি ট্রি এর রুটকে ডিকিউ করব না? Yes, sir. Yes, sir. বুঝতেছেন কিনা দেখেন, আমি প্রায়োরিটি কিউ বানাচ্ছি। Sir. প্রায়োরিটি কিউতে কাকে বের করি? যার ভ্যালু সব মানে যার প্রায়োরিটি বেশি। যেহেতু আমারটা মেইন হিপ, তার মানে বেশি। আমি মিনিমামটার প্রায়োরিটি বেশি, তার মানে মিনিমামটাকে বের করব। মিনিমামটা কই আছে? ট্রি এর রুটে আছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে মেইন হিপে আমি সবসময় ডিকিউ করলে ট্রি এর রুটটাকে ডিকিউ করব। এইটুকু কি বোঝা গেছে? তাহলে ডিকিউ এর ব্যাপারে একটা আইডিয়া পাইছি যে আমরা সব সময় ট্রি এর রুটটাকে ডিকিউ করব। ওকে, এখন আসি, আপনাকে একটা র্যান্ডম এরে দেওয়া থাকলে, মানে আপনাকে শুধু ভ্যালুগুলা বলা আছে, এই যে আমি হিপটা বানাইছি সুন্দর করে, আপনাকে তো একটা বানানো হিপ দেখাচ্ছি, এই হিপগুলা কিভাবে বানায় বা এই হিপগুলা কিভাবে স্টোর করে। ট্রি আপনারা তো শিখছেন, ভালো কথা। ট্রি আপনারা 220 ল্যাবে দেখছেন নাকি শুধু থিওরিতে দেখছেন? স্যার শুধু থিওরি। ল্যাব দেখেন নাই? Theory না, করা sir. না হয়েছে। স্যার। আচ্ছা, আপনারা লিঙ্ক না। লিস্ট পারেন? মানে ইয়েস স্যার। লিংক লিস্ট স্যার, সিঙ্গলি লিংক লিস্ট, জি, ডাবল লিংক লিস্ট দুইটাই পারি। ইয়েস, চমৎকার। লিঙ্ক, সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক স্যার লিস্ট দুইটাই এখান যদি থেকে পারেন, বলেন এখান থেকে। স্যার ওটা থেকে অ্যারেতে হচ্ছে কিভাবে এলিমেন্ট গুলো নেওয়া হয় ওগুলাও দেখানো হয়েছিল। আই কে 2i দিয়ে 2i প্লাস 1 এই জাতীয় কিছু দেখানো হয়েছিল। আচ্ছা Yes, দেখি, yes. সমস্যা নেই, আমরা এখানেই দেখি। তো খেয়াল করে দেখেন, বাইনারি হিপে আরেকটা চমৎকার কথা আছে যেটা কিন্তু আমি এখনো বলি নাই। সেটা হচ্ছে আমার শুধু মেক শিওর করতে হবে প্যারেন্টে যারা আছে তাদের ভ্যালু চিলড্রেনদের চাইতে বড়। লেফটে কে থাকবে, রাইটে কে থাকবে, এইটা ম্যাটার না। খেয়াল করে দেখেন, এইটাও হিপ, এইটাও হিপ। বুঝতেছেন কথা? 5-এর এইখানে লেফটে আছে 10, রাইটে আছে 12। এইখানে 5-এর লেফটে আছে 12, রাইটে আছে 10। কে লেফটে আছে কি রাইটে আছে এটা ম্যাটার করে না। শুধু ম্যাটার করে প্যারেন্টে যে আছে তার ভ্যালু তার চিলড্রেনদের চাইতে ছোট কিনা। বোঝা যাচ্ছে? জি স্যার। এই কথাটা কি বোঝা গেছে? লেফট রাইট এখানে ম্যাটার করে না, এখানে শুধু ম্যাটার করে প্যারেন্টের ভ্যালু ছোট হবে, চিলড্রেনদের ভ্যালু বড় হবে। এই কথাটা সকল জায়গায় সত্যি হবে। প্যারেন্টের ভ্যালু ছোট হবে, চিলড্রেনদের ভ্যালু বড় হবে। আপনি যেখানেই তাকান শুধু এই জিনিসটাই দেখতে পাবেন, যেদিকে তাকান। ওকে, সো এখানে যেটা বোঝার ব্যাপার আছে, লেফট রাইট ম্যাটার করে না। ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখেন এই দুইটার মধ্যে কোনটা মেইন হিপ? নাকি দুইটাই মেইন হিপ? এই দুইটার মধ্যে দুইটাই মেইন হিপ কিনা একটু দেখেন। স্যার স্যার লেফট সাইডেরটা মেইন হিপ। সরি রাইট সাইডেরটা কি মেইন হিপ না? 5 ওটা। স্যার রাইট সাইডেটাও মেইন হিপ। লেফটেরটাও মেইন হিপ আচ্ছা। না। আচ্ছা স্যার, এখানে দুইটাই মেইন হিপ, বাট রাইটেরটা, না সরি স্যার, স্যার, লেফটেরটা লেফটেরটা কম্পারেটিভলি শর্ট। মেইন হিপ না, লেফটেরটা। আচ্ছা, লেফটেরটা মেইন হিপ, এটার পক্ষে কারা? কারা বলতে এটার পক্ষে না কারা? স্যার আমি আমি স্যার তাকে আমিও একটু নাম বলবেন মেইন তো? হিট না তো স্যার। আরিফ। আহনাফ আহনাফ আচ্ছা, তাহনাফ, আহনাফ তাহমিদ। আচ্ছা, আহনাফ তাহমিদ, আপনি বলেন লেফটেরটা মেইন হিপ না কেন? স্যার ওই যে কোথায় 12 মেইন এর হিপের নিচে, প্রপার্টি নষ্ট হয়েছে? 12 এর হ্যাঁ, নিচে 12 এর নিচে 11 আছে। চমৎকার, 12 এর নিচে 11 আছে। ও তো গড, লেফটেরটা মেইন হিপ নিতে পারে না। হ্যাঁ, খেয়াল করেন, লেফটেরটা মেইন হিপ নিতে পারবে না। রাইটেরটা মেইন হিপ না, এটা এটার পক্ষে কারা? স্যার এটা স্যার ভালো করে খেয়াল করতে দেন তারপরে বলি। স্যার এটা মিন হিপ। অবশ্যই অবশ্যই, টেক ইউর টাইম। এটা মেইন হিপ। এটা মিন হিপ, সরি। এটা স্যার মেইন এটা হিপ। মেইন হিপ। হ্যাঁ, এটা মেইন হিপ। বুঝতেছেন? মানে জিনিসটা বোঝা যাচ্ছে তো? ইয়েস স্যার। জি স্যার। Yes. তার মানে আপনি আপনি কি করছেন, আপনি প্রত্যেক জায়গায় গিয়ে দেখছেন যে রুটের ভ্যালু গুলা তার নিচের ভ্যালু চাইতে ছোট কিনা। এটা যদি পুরো জায়গায় স্ক্যান করে আপনার চোখ যদি কোথাও ভুল না পায় সেটা নিন। ওকে, চমৎকার। সো কে জানি আমাকে বললে একটু খেয়াল করতে দেন, এটা কে বলছে? তারে? স্যার আমি বলেছিলাম, আমি না দেখে অ্যান্সার করছিলাম তো সেজন্য। ঠিক আছে, সমস্যা নাই। না না, ইটস ওকে, সমস্যা নাই। মানে মানে খুবই ডিমান্ডিং কথা যে আমাকে একটু দেখতে দেন। ঠিক আছে, সমস্যা নাই। সরি স্যার। I liked it. আরে না না, ইটস ওকে, I absolutely liked it. আমি এই জন্যই বললাম যে আপনার উত্তর দেওয়ার ইচ্ছা আছে। তো এখন খেয়াল করে দেখেন, বাইনারি হিপের ব্যাপারে আরেকটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে, ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এইরকম একটা ট্রি হবে যেটা লাস্ট লেভেল বাদ দিয়ে, মানে কমপ্লিটলি ফিল্ড ট্রি বলে এটাকে। কেমন কমপ্লিটলি ফিল্ড? হচ্ছে লাস্ট লেভেল বাদ দিয়ে বাকি সবগুলা লেভেল ফিল থাকবে। এবং প্রথম কথা, এটাকে বাইনারি হিপ কেন বলতেছি? আচ্ছা, বাইনারি কেন বলতেছি? কারণ যেই ট্রি আপনারা চিনেন আমি সেই ট্রির হিপই পড়াচ্ছি। সেটা হচ্ছে বাইনারি, মানে বাইনারি ট্রি দিয়ে যেই হিপ সেটাকে বলে বাইনারি হিপ। হিপ আরো অন্য নানা রকম আছে,
সেটা হচ্ছে এইখানে তো খেয়াল করেন প্রত্যেকটা নোডের চিলড্রেন কয়টা, একটা দুইটা, এই নোডের চিলড্রেন কয়টা, দুইটা। এই জন্য এটার নাম হচ্ছে বাইনারি হিপ। অন্য নানা রকম হিপ আছে যেখানে 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, আরো অনির্দিষ্ট সংখ্যক থাকতে পারে, এইরকম কিছু জিনিসপত্র আছে। তো এই হচ্ছে কথা, আমরা যেটা পড়বো সেটা সহজ, সেটা হচ্ছে বাইনারি হিপ। ওকে, সো বাইনারি হিপ স্টোর করার উপায় কি এটা একটু দেখেন, ওই স্লাইডটা আমি একটু পরে আসতেছি। বাইনারি হিপ স্টোর করার উপায় কি, যা বলতেছি কথা সব তো দেখতে ভালো, কিন্তু আমরা এই কাজ করব কিভাবে, আমরা এদেরকে কথা এগুলা কম্পিউটারে স্টোর করব কিভাবে? স্টোর করার একটা ভালো উপায় হচ্ছে, ভালো উপায় না মানে একটা উপায় হচ্ছে একটা লিঙ্ক লিস্ট হিসাব করা। খেয়াল করেন লিঙ্ক লিস্ট আপনারা কি পড়ে আসছেন, লিঙ্ক লিস্টে আপনারা পড়ে আসছেন এই যে একটা নোড থাকে, সেই নোডে একটা ভ্যালু থাকে আর একটা নেক্সট পয়েন্টার থাকে, তাই তো? খেয়াল করেন এই যে এই একটা নোড, এই নোডে একটা করে ভ্যালু থাকে আর একটা নেক্সট পয়েন্টার থাকে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, সো এই জিনিসটা এই ট্রিটাও কিন্তু লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। কিরকম? স্যার এটা এখন ডাবল একটা লিংক নেক্সট লিস্ট দিয়ে হবে না? ডাবলি লিঙ্ক লিস্ট মানে ওই জিনিসটা না সারা, ডাবলি লিঙ্ক লিস্ট মানে হচ্ছে এই জিনিসটা, সেখানে দুইটা পয়েন্টার থাকবে কথা সত্যি, একটা ভ্যালু থাকবে, একটা প্রিভিয়াস পয়েন্টার থাকবে, একটা নেক্সট পয়েন্টার থাকবে। খেয়াল করে দেখেন ডাবলি লিঙ্ক লিস্টের কথা যদি আপনাদের মনে থাকে তাহলে যেটা হবে প্রিভিয়াস পয়েন্টার থাকবে, একটা নেক্সট পয়েন্টার থাকবে। সো ডাবলি লিঙ্ক লিস্ট যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে মানে দুইবার করে বাঁধে, এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড। ডাবলি লিঙ্ক লিস্ট মানে নর্মাল লিঙ্ক লিস্ট এটা এইভাবে বাঁধে, এটা নেক্সট হচ্ছে এটা, এটা নেক্সট হচ্ছে এটা। আর ডাবলি লিঙ্ক লিস্ট ডাবল ডাবল গিটটা দেয় যাতে সহজে ছুটে না যায়, তাই তো? মনে পড়ে? এটা নেক্সট হচ্ছে জি, এইটা, স্যার। এটার প্রেভ হচ্ছে এটা। হ্যাঁ, আমরা যেটা করব কাছাকাছি একটা করব, কিন্তু ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করবো না। একটু খেয়াল করে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদেরকে এটা শিখতে হবে না। এখানে আমরা কি করতেছি খেয়াল করেন, একটা নোডের একটা নোডের পরিচয় দিচ্ছি কিভাবে, একটা নোডে একটা ভ্যালু থাকবে এই যে 5, আর তার একটা লেফট পয়েন্টার থাকবে, একটা রাইট পয়েন্টার থাকবে। লেফট পয়েন্টারটা তার লেফট চিলড্রেনকে মিন করবে, রাইট পয়েন্টারটা তার রাইট চাইল্ডকে মিন করবে। তার মানে এটা একটা নোড, এই নোডে একটা ভ্যালু আছে 5, এটার একটা লেফট পয়েন্টার আছে সেটা পয়েন্ট করে আছে এখানে, এটার একটা রাইট পয়েন্টার আছে সেটা পয়েন্ট করে আছে এখানে। বোঝা যাচ্ছে লোকজন? এটা কি বোঝা যাচ্ছে? তার মানে প্রত্যেকটা একটা নোড, প্রত্যেকটা নোডের একটা করে লেফট পয়েন্টার, একটা করে রাইট পয়েন্টার। লেফট এক জায়গায় পয়েন্ট করবে, রাইট আর এক জায়গায় পয়েন্ট করবে। বোঝা যাচ্ছে? কারেক্ট? জি স্যার। ইয়েস স্যার। ওকে, যাচ্ছে। যদি বোঝা গিয়ে থাকে Yes, sir. এটা হচ্ছে একটা উপায়। কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন অ্যারে নিয়ে কাজ করতে আমরা খুবই স্বচ্ছন্দ বোধ করলেও লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করতে আমরা খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। ওই পয়েন্টার টয়েন্টার নিয়ে আমাদের খুব ঝামেলা হয়, তাই না? হয়, হ্যাঁ, হওয়ারই কথা। আমার indexing ইয়েস করা স্যার, নিজেরও যায় হয় না। স্যার। হ্যাঁ, ইন্ডেক্সিং করা যায় না, মেমোরি ওই ফ্রিটি নাকি কি কি সব করতে হয়, না করলে ঝামেলা হয়, অনেক যন্ত্রণা। সো আমরা এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য বাইনারি হিপকে এইভাবে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করব না। আমরা বাইনারি হিপকে, তার মানে হচ্ছে একটা বাইনারি ট্রিকে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করব, যেটা আপনারা যদি আগে দেখে থাকেন চমৎকার, আগে না দেখে থাকলেও আজকে শিখে নেন। খুবই চমৎকার একটা আইডিয়া। কি করতেছি আমরা, এরকম একটা ট্রি এর মতো স্ট্রাকচার অ্যারেতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। মানে আমার কাছে ব্যাপারটা খুব সিগনিফিকেন্ট মানে এবং কি বলবো চমৎকার মনে হয় যে আমার এরকম একটা অ্যারের সরি একটা ট্রি এর মতো স্ট্রাকচার, দেখতে ট্রি এর মতো, কিন্তু আমি কোনো পয়েন্টার ব্যবহার করা ছাড়াই ইমপ্লিমেন্ট করতে পারতেছি। কিভাবে করতে পারতেছি? এটা করতে পারতেছি এটা শুধু বাইনারি বলে। তো বাইনারি না হয়ে যদি অনির্দিষ্ট সংখ্যক হইতো, এখানে যদি দুইটা চিলড্রেন না হয়ে ইচ্ছা মতো হইতো তাহলে পারতাম না। আমি এখানে এইটুকু জানি যে প্রত্যেকটা নোডের চিলড্রেন দুইটা করে, লেফট একটা চিলড্রেন, রাইট একটা চিলড্রেন। সো বাইনারি হিপকে আমি ইমপ্লিমেন্ট করব অ্যারে দিয়ে। কিভাবে করব? এ থাকবে 1 এ, খেয়াল করে দেখেন এই যে 5, এ থাকবে আমার অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে। জিরো ইন্ডেক্সিং এর কথা বাদ দেন সারা, আজকে আপনার একটু কষ্ট হবে, আজকে আমরা স্ট্রিক্টলি 1 ইন্ডেক্সিং ফলো করছি। ওকে, সো অ্যারের রুটে যে আছে, সরি ট্রি এর রুটে যে আছে ও থাকবে 1 এ। মানে এই যে আমার যদি একটা অ্যারে হয়, অ্যারের 1 এ কে আছে? ট্রি এর রুট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এর চিলড্রেন একটা কে, এর লেফট চিলড্রেন কে? 10, রাইট চিলড্রেন কে? 8 8। দেখেন তো 10 কোথায় আছে? 2 তে। 8 কোথায় আছে? 3 তে, তাই না? জি স্যার। তাহলে খেয়াল করেন আমি যদি এইটা বলি এটা ম্যাচ করে কিনা দেখেন তো। প্যারেন্ট যদি আইতে থাকে,
প্যারেন্ট যদি আইতে থাকে তাহলে লেফট থাকবে এক জায়গায়, রাইট থাকবে এক জায়গায়। কোন জায়গায় সেটা বলার চেষ্টা করতেছি। প্যারেন্ট যদি আইতে থাকে লেফট থাকবে 2i তে, প্যারেন্ট যদি আইতে থাকে রাইট থাকবে 2i প্লাস 1 এ, 2i প্লাস 1 ইন্ডেক্সে আর কি। দেখেন তো ফলো করতে পারতেছেন কিনা। স্যার এটা কি সবসময় মেনটেন করবে? এইটা সবসময় মেনটেন করতে হবে, তাহলেই আমরা বাইনারি হিপকে অ্যারেতে স্টোর করতে পারবো। এইটা আমরা মেনটেন করব, ইচ্ছা করে আমরা এটা মেনটেন করব। যদি করতে পারি তাহলে আমরা জিনিসটাকে অ্যারেতে স্টোর করতে পারি। একটু দাঁড়ান, সবসময় হবে কিনা সেটা পরে, এখন যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাতে হচ্ছে কিনা দেখেন। প্যারেন্ট আছে 1 এ, তাহলে 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 2, রাইট? জি স্যার। প্যারেন্ট যদি 1 এ থাকে তার লেফট চিলড্রেন থাকবে 2 তে। আছে 5 এর লেফট চিলড্রেন 10 এ 2 তে আছে? জি স্যার আছে। প্যারেন্ট যদি 1 এ থাকে তার রাইট চিলড্রেন থাকবে 2 × 1 + 1, তার মানে 3 তে। সেটাও এখানে আছে। ওকে, ভালো কথা। এখন দেখেন 10 আছে কোথায়? 10 আছে 2 তে, তাই তো? 10 ভ্যালুটা আছে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে। সেকেন্ড ইন্ডেক্স তাহলে জি জি সেকেন্ড ইন্ডেক্সে, হ্যাঁ। তাহলে 10 এর লেফট চিলড্রেন হচ্ছে 12, আমাদের হিসাব অনুসারে ওর থাকার কথা 2 × 2 তে, 2 × i। 12 4 এ থাকার কথা, 12 কি 4 এ আছে? আছে জি স্যার আছে। আছে। 11 এর থাকার কথা 5 এ, 2 × i + 1, 11 আছে 5 এ। বোঝা যাচ্ছে? এখন আপনি যেই দিকেই তাকান না কেন আপনি শুধু এই প্রপার্টিটাই দেখতে থাকবেন চোখের সামনে, যে প্যারেন্ট যদি আইতে থাকে তার লেফট চিলড্রেন আছে 2i তে, রাইট চিলড্রেন আছে 2i + 1 এ। এইটা যদি আমি মেক শিওর করতে পারি তাহলে কিন্তু আমি সব সময় জানি কার প্যারেন্ট কে, কার চিলড্রেন কে, কে কোথায় আছে, সব আমি জানি। খেয়াল করে দেখেন, আপনাকে আমি যে লাল কালি দিয়ে যা লিখছি আপনি যদি সব মুছেও আমাকে দেন, এই ট্রিটাও যদি আপনার চোখের সামনে না থাকে, এই ট্রিটা ধরেন আপনার চোখের সামনে নাই, আপনার চোখের সামনে আছে শুধু এই অ্যারেটা, এইটা দেখেই কিন্তু এই শুধু আপনাকে এই অ্যারেটা দিছি, বলছি এটা একটা বাইনারি ট্রি, এই অ্যারেটা একটা বাইনারি ট্রি, আপনি ট্রিটা আঁকতে পারবেন না? দেখেন তো, এই ট্রিটা Yes, আপনার চোখের sir. সামনে ধরেন নাই, আপনি পারবেন কিন্তু কিভাবে পারবেন? আচ্ছা, এই দাগগুলো কোথেকে আসে হুট করে? আমি মুছার পরই দেখি অটোমেটিক কিছু দাগ টুক চলে আসে। সব মোছার কোনো উপায় নেই, হয়তো আছে, যাই হোক। এই শুধু আপনাকে অ্যারেটা দিলেই কিন্তু আপনি ট্রিটা আঁকতে পারবেন। কিভাবে? প্রথম ভ্যালুটা 5 এ বসায় দিবেন, 5 এর লেফট চিলড্রেন এই যে 10 11 আঁকছেন। তারপর 10 যেখানে আছে 10 আছে 2 তে, তাহলে 10 এর লেফট আঁকতে হলে আপনাকে যাইতে হবে 2 × 2 4 এ, তার মানে 10 এর লেফটে আছে 12, 10 এর রাইটে আছে 11। স্যার ওখানে 11 কেন লিখেছেন? ও সরি, আমি ভুলে লিখে ফেলেছি, সরি। হ্যাঁ, আচ্ছা। আর 8 হচ্ছে 3 এ আছে, তাহলে 8 এর লেফট চিলড্রেন পাওয়ার জন্য আমার যাইতে হবে 3 × 2 = 6, 14 তে। আর রাইট পাওয়ার জন্য যাইতে হবে তার পাশে 13। এইভাবে করে আগাইতে হবে, পারা যাবে না? তো একটা ট্রিকে কিভাবে আমি একটা অ্যারেতে ঢুকায় ফেলতে পারি বোঝা গেছে? সিম্পল একটা ট্রিক ইউজ করে, যে প্যারেন্ট যদি আইতে থাকে চিলড্রেন থাকবে 2i আর 2i + 1 এ। এই জিনিসটা কি মাথায় গেল? কোনো সমস্যা হলো বুঝতে? আচ্ছা, যদি না হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার লেফট চাইল্ড 2i তে থাকবে, রাইট চাইল্ড 2i + 1 এ থাকবে। আর তার প্যারেন্ট কোথায় থাকবে একটু খেয়াল করে বলেন। এই যে এইদিকে তাকান, এই ছবিটার দিকে তাকান, সেটা হচ্ছে, বলেন তো দেখি 13 প্যারেন্ট কে? আমি হাত দিয়ে যে ট্রিটা ঢেকে রাখছিলাম ভুলে, কিন্তু পরে খেয়াল হলো যে এটা আসলে আপনারা আমার হাত দেখতে পাচ্ছেন না। সো আমাকে বলেন যে 13 প্যারেন্ট কে? 3 দেখা যাচ্ছে? R10 এর প্যারেন্ট সরি 13 এর 8 স্যার 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 8 8 হবে। It's okay. R10 এর 13 এর প্যারেন্ট হচ্ছে 8। এখন সেটা তো আপনি ট্রি থেকে দেখে বুঝতে পারতেছেন, কিন্তু আপনি আমার এই অ্যারে থেকে দেখে বুঝতে পারবেন? ইয়েস না, স্যার 13 এর স্যার, প্যারেন্ট পারবো। 8। স্যার এটা পসিবল যদি আমরা শুরু থেকে হিসাব করে আসি, পারবো স্যার? শুরু থেকে হিসাব স্যার, খেয়াল করেন, আই স্যার থেকে আপনি 7 তো অড নাম্বার, তো 2i 7 এ + পরে 1 আসতেছি। আচ্ছা আচ্ছা, 7 এ পরে, তাহলে আপনি 14 দেখেন, খেয়াল করেন। আই থেকে আই এর চিলড্রেন হচ্ছে 2i, আই এর লেফট হচ্ছে 2i, তাহলে আই দিলে আপনি আমাকে বলতে পারতেছেন ওর লেফটে কে আছে। এখন লেফট ভ্যালুটাকে বলে দিলে আপনি প্যারেন্ট বলতে পারবেন না? খেয়াল করেন, আই থেকে 2i যাওয়ার উপায় কি? আই দিয়ে 2 দিয়ে গুণ করা, তাই তো? স্যার ডিভাইড খেয়াল করেন। করে দিব। হ্যাঁ, ডিভাইড করলেই হবে। আপনি দেখবেন আপনাকে যেমন 14 প্যারেন্ট বের করতে বলছি, 14 আছে 6 নাম্বার ইন্ডেক্সে, আপনি এটাকে 2 দিয়ে ডিভাইড করবেন, পাবেন কত? 3। তাহলে ওর প্যারেন্ট আছে কোথায়?
3-এ। এটা ইভেন নাম্বারের জন্য, আগে ইভেনটা বুঝে নেই। তো আমাকে তার মানে লেফট থেকে প্যারেন্টে যাওয়া খুব সোজা, প্যারেন্ট থেকে লেফটে যাওয়ার জন্য 2 দিয়ে গুণ করতে হবে, আর লেফট থেকে প্যারেন্টে যাওয়ার জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, সেম কাজটা রাইটের জন্য করলেও সারবে। কিভাবে সারবে দেখেন তো। যেমন রাইট, এই যে আমার 13 এর প্যারেন্ট কে 3, সরি 13 এর প্যারেন্ট হচ্ছে 8, সে আছে 3 নম্বর ইন্ডেক্সে। 13 এর প্যারেন্ট হচ্ছে 8, ঠিক আছে লোকজন দেখেন, 13 এর প্যারেন্ট হচ্ছে 8, জি স্যার। 13 হচ্ছে 2i + 1, আর এটা হচ্ছে i। এই তো, এখন 2i থেকে i তে যাওয়া সোজা, 2 দিয়ে ভাগ করলে হয়। 2i + 1 কে থেকে i এ কিভাবে যাব? আচ্ছা খেয়াল করেন, 2i + 1 একটা বিজোড় সংখ্যা না? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার। সবসময় কিন্তু এটা একটা বিজোড় সংখ্যা, খেয়াল করেন। এটা কিন্তু না বোঝার কোনো মানে না বুঝলে হবে না। এটা একটা বিজোড় সংখ্যা, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সবসময় এক ভাগশেষ থাকবে না? জি স্যার। ওটাকে আমরা ফালাই দিব আর কি, মানে আমরা হচ্ছে যতই হোক মানে কিছু একটা 0.5 হবে। যেমন এটা যদি বিজোড় 7 হয়, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 3.5। আমরা 3.5 এর এই 0.5টাকে ফেলে দিব, রাখবো শুধু 3 কে। তাতেও কিন্তু আমরা প্যারেন্ট পেয়ে যাব। খেয়াল করেন, সবসময় আমরা পাবো। তার মানে পাবো, অবশ্যই পাবো। যেমন আমার 8 এর ভ্যালু হচ্ছে 3, 3 কে 2 দিয়ে যদি ভাগ করি পাবো হচ্ছে 1.5। ওই 0.5টাকে ফালাই দিব, থাকবে শুধু 1। তার মানে এইটার প্যারেন্ট আছে হচ্ছে 1 এ। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ইভেন হইলে 2 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে, অড হইলে 2 দিয়ে ভাগ করে ওই দশমিকের পরের গুলা ফেলে দিতে হবে। এই জায়গাটা কি কঠিন লাগতেছে? এতক্ষণ যে সুবিধাগুলো পাইছি, একটু সুবিধার সাথে একটু অসুবিধা তো আসবে। এটা হচ্ছে সেই অসুবিধা, যদিও এটা কোনো অসুবিধা না। দিন শেষে এটা আসলে কোনো অসুবিধা না। মানে একটা জিনিসকে ভাগ করে আপনি জাস্ট ওই ভাগটার ইন্টিজার নেবেন। এই যে এই কাজটা তো আপনারা অনেক জীবনে করছেন। এই যে কোন একটা ক্যালকুলেশন করার পরে ওইটাকে ইন্টে কনভার্ট করে নিছেন না? এইভাবে জোর করে ইন্টে কনভার্ট করছেন না? জি স্যার, জি স্যার। অ্যাবসলিউট এখনো এই করি কাজটাই স্যার। করেন, Yes, এখনো sir. করেন। হ্যাঁ সেটাই ওই আমার। আচ্ছা আপনারা আমার ওই ইয়েটা দেখছেন? আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা পজিশনের জন্য তার লেফট চিলড্রেন আছে 2i তে, রাইট চিলড্রেন আছে 2i + 1 এ। আর প্যারেন্ট আছে কোথায়? প্যারেন্ট আছে i/2 তে। মানে আমার ভ্যালু যদি i হয়, তার প্যারেন্ট আছে i/2 তে। এইখানে একটা চিহ্ন দেওয়া আছে, এটাকে বলে ফ্লোর। ফ্লোর মানে তো বুঝেন নাকি? ওই দশমিকটা ফালানোর জন্য আর কি, মানে দশমিকটা স্যার। ফালানোর জন্য এই কাজটা করছে, এটা বুঝলেই হলো। তো এখন আমরা কি করব? পিক জিনিসটা আমরা দেখতে চাই না, এটা বাদ। আমরা এমকিউ করতে চাই, আমরা ডিকিউ করতে চাই। কিভাবে করব? ওকে, সো পিক নিয়ে আমাদের কোনো ইয়া নাই। এনকিউ করতে গেলে আমরা কি করব দেখেন। এটাই হচ্ছে আমাদের কাজ। ধরেন আমাদের কাছে অলরেডি একটা মানে মোটামুটি একটা প্রায়োরিটি কিউ বানানো আছে। এখন আমি এর মধ্যে একটা, ধরেন এই প্রায়োরিটি কিউটা সামহাও আমাকে কেউ বানাই দিছে, কিভাবে বানাই দিছে সেটা পরে। বাট আমার একটা প্রায়োরিটি কিউ বানানো থাকলে সেখানে আমি কিভাবে এনকিউ করতে পারি সেটা আমরা দেখতে চাই। দেখেন এই ভ্যালুটাকে এনকিউ করতে চাই, খুব ভালো কথা। এনকিউ যদি করতে চেয়েই থাকে তাহলে এখানে আমার এই অ্যারেটা এই যেইখানে ফাঁকা আছে প্রথম সেখানে বসায় দিব। কোথায় ফাঁকা আছে? 43-এর পরে, তাই তো? জি স্যার। তো 43-এর পরে বসাই দিলাম 9 তে। তো 9টা আসলে কার চিলড্রেন একটু বলেন তো দেখি। স্যার 9 মানে কি ইনডেক্স 9? 5 হ্যাঁ, ইন্ডেক্স 9 না, এই যে 9 যে ভ্যালুটা, আমি কি করব? আমার কাজ হচ্ছে এনকিউ যখন করতে হবে প্রথমে ইনডেক্স আমি 5 অ্যারে এ। ইন্ডেক্স 5 এর চিলড্রেন, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, জি বুঝা স্যার, যাচ্ছে বাট তো? এই এটা তো জিনিসটা কি হয় বুঝতে না, বলছেন কারণ তো? কি 9 তো ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে আমি প্রথম যখন, জি স্যার। ভেরি গুড ভেরি গুড, প্রথমে এটা হবে না। বাট আমি প্রথমে বসাই দিব, মানে প্রথমে এটা হবে না বলতে জিনিসটা স্যাটিসফাই হবে না। বাট প্রথম ট্রাই হিসেবে আমি এটা এখানে বসাই দিলাম দিলাম, তাতে আমার হিপটা ধ্বংস হয়ে গেল। এটা এখন আর হিপ নাই। বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে 9 কে যখন এখানে বসাইছি, 9 এর প্যারেন্ট কে 11, তাই তো? এটা পাওয়া যাচ্ছে তো নাকি? 10 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 5। হিপের জি স্যার। হিপের জিনিসপত্র কিন্তু মিলবে, দেখবেন কোথাও কিন্তু এই প্রপার্টি ভায়োলেট হবে না। ওকে, এখন দেখেন যে প্রপার্টি থাকার কথা যে 9 এর ভ্যালু ছোট, তার প্যারেন্টের ভ্যালু বড়। তো এটা কি ঠিক আছে নাকি ভুল আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, মানে এটা ভুল একটা মেইন স্যার, কি? ভুল ভুল হ্যাঁ, ভুল ভুল, জি জি জি, ভুল। এটা ভুল। যদি ভুল হয় সাথে সাথে আমি প্যারেন্টের সাথে ওকে সলভ করে দিব। প্যারেন্টের সাথে ওকে সলভ করে দিব। কিভাবে সলভ করব? প্যারেন্ট ইন্ডেক্স, প্যারেন্ট কোথায় আছে জানি, ও কোথায় আছে জানি।
এখানে 9 লিখবো, এখানে 11 লিখবো। ঠিক আছে জি লোকজন স্যার। খেয়াল করেন, তাহলে এখানে 9 চলে আসলো, এখানে 11 চলে আসলো। তাহলে এখন এই 9টা পটটুপ করে কোথায় উঠে গেছে? এখানে উঠে গেছে। তো এখন আমি আবার চেক করব, দেখেন একে এখানে তুলছি, ঝামেলা কি শেষ? না স্যার। না স্যার। ঝামেলা শেষ হয় নাই। এখন ও ওর প্যারেন্টের সাথে আবার মানে হিপ প্রপার্টি ভায়োলেট করতেছে। হিপের যে প্রপার্টি ছিল যে প্যারেন্টের ভ্যালু হবে ছোট, প্যারেন্টের চিলড্রেনদের ভ্যালু হবে বড়, প্রপার্টিটা নষ্ট করে দিচ্ছে এই 9 আর 10। তাহলে কি করব? আবার আবার সব আবার সব সলভ করবো। করব। এই 9টা ছিল এইখানে, 9 ছিল 5-এ, 5-এর এই যে এই ইন্ডেক্সের প্যারেন্টকে এই 2, তাই তো? 5কে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, দশমিককে ফেলে দিয়ে। ঠিক আছে তো? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। যদি Yes, বোঝা sir. গিয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন, এই 9টা এখন এখানে চলে আসবে। যদি চলে আসে তাহলে সফট যদি হয়ে যায়, তাহলে দিন শেষে 10 চলে আসবে এখানে, 9 চলে আসবে এখানে। এখন 9 কে আবার 5-এর সাথে ম্যাচ করব। হিপ প্রপার্টি ঝামেলা আছে নাকি নাই? এখন ঠিক আছে। এখন ঠিক আছে, ইয়াস। নাই। যখন ঠিক আছে তখন আমি আর কিছু করবো না, তখন আমি থেমে যাব। আর যতক্ষণ ঝামেলা থাকবে ততক্ষণ আমি সলভ করতে থাকবো। এখন দেখেন যে জিনিসটা আমি হাতে কলমে করলাম সেটা ওরা হয়তো কাগজে কলমে করবে। কি করবে? নয়কে এখানে বসাইছে, নয়কে এখানে বসাইছে, সলভ করছে, আবার সলভ করছে। এখন দেখেন কি প্রপার্টি ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। জি। আচ্ছা, এখন একটু খেয়াল করে, হিপ প্রপার্টি ঠিক হয়ে গেছে। এখন একটু বোঝার চেষ্টা করতে হবে। কি বোঝার চেষ্টা করতে হবে? এই যে এই কাজটা করলাম এটাতে কতটুকু টাইম লাগলো এটা আপনারা একটু বোঝেন কিনা আমি একটু দেখতে চাই। মানে আমি আপনাদেরকে বুঝাবো, কিন্তু মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা যদি আমার ক্লাস এতদিন করে আসেন তাহলে এটা বুঝতে পারবেন লগেন কাকে বলে। লগেন মানে হচ্ছে, আচ্ছা লগেন পরে, সরি লগেন পরে। আসলে এখন কি করলো দেখেন, সেটা হচ্ছে 9 এখানে ছিল, একবার চেঞ্জ হলো, দুইবার হইলো, এইবার হইলো, তাই তো? মাত্র 3টা সলভ করে আমি কিন্তু হিপের প্রপার্টিটা ঠিক করে ফেললাম, তাই না? জি স্যার। খেয়াল করেন এটা ওই লেভেল লেভেল হিসেবে আগাচ্ছে না? এই এক লেভেল, এই এক লেভেল, এই এক লেভেল, তাই তো? জি স্যার। ইয়েস এখন স্যার। আপনারা যদি ওই যে টাইম কমপ্লেক্সিটির অ্যানালাইসিসের কথা মনে থাকে একটু দেখবেন, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমার কাছে এখানে একটা প্রবলেম ছিল, ওইটাকে ভেঙে 2টা ছোট প্রবলেম বানাইছি, ওই 2টাকে ভেঙে আরো 2টা ছোট ছোট প্রবলেম বানাইছি। দিন শেষে সব প্রবলেম গুলাকে ভেঙে লাস্ট লেভেলে যখন আসি তখন সব কতগুলি প্রবলেম থাকে জানি না, কিন্তু প্রত্যেকটা প্রবলেমের সাইজ কত হয়? 1। 1। প্রত্যেকটা প্রবলেমের সাইজ হয় 1। তো খেয়াল করে দেখেন, আমি যখন লেভেল 0-তে আসি তখন আমার প্রবলেম আছে কয়টা? একটা। যখন আমি লেভেল 2-তে 1-এ আসি, লেভেল যখন 1-এ আসি আমার কাছে প্রবলেম আছে কয়টা? 2টা। 2 to the power 1। যখন লেভেল 2-তে আসি, হ্যাঁ 2 টু দি পাওয়ার 1 এক্স্যাক্টলি। যখন লেভেল 2-তে আসি তখন আমার কাছে প্রবলেম হচ্ছে 4টা, মানে 2 টু দি পাওয়ার 2। এইভাবে করে আমি যখন একটা হাতি লেভেলে থাকবো তখন আমার হাতে প্রবলেম থাকবে 2 টু দি পাওয়ার হাতিটা। এই কথাটা কি বোঝা যাচ্ছে? জি Yes, স্যার। sir. সো এই এতগুলি প্রবলেম থাকবে। তো আমার টোটাল, আর প্রত্যেকটা প্রবলেমের সাইজ কত হবে? প্রত্যেকটা প্রবলেমের সাইজ হবে হচ্ছে n/2 টু দি পাওয়ার হাতি। প্রথমে আমার কাছে n সাইজের একটা বড় প্রবলেম ছিল, প্রত্যেকটাকে আমি 2 দিয়ে ভাঙতেছি, এই জন্য সরি 2 টু দি পাওয়ার, আচ্ছা হাতির হ আর 2 এর 2 একই রকম হয়ে যাচ্ছে, বাট আপনারা বুঝতেই পারি। সো এই জিনিসটা যখন 1 হবে তার মানে প্রত্যেকটা প্রবলেমের সাইজ যখন 1 হবে, এক সাইজের প্রবলেম হবে, মানে এদের আর কোনো চিলড্রেন থাকবে না, তখনই আমি থামবো। তাহলে এই জিনিসটার মানে হচ্ছে এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে n/2 টু দি পাওয়ার হাতি ইকুয়ালস টু যদি 1 হয়, বা হাতিকে আমি টি লিখতেছি, তো n/2 টু দি পাওয়ার টি যদি 1 হয় তাহলে n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার টি, তাই না? জি n স্যার। ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার টি, তার মানে হচ্ছে টি এর ভ্যালু log n, টি এর ভ্যালু হচ্ছে log 2 বেস n। তো টি মানে কি? টি মানে হচ্ছে কয় লেভেল গেছে, খেয়াল করেন, 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, এভাবে করে টি লেভেল পর্যন্ত আমি গেছি। তো এই টি এর স্টেপের ভ্যালুটা হচ্ছে কাজগুলো। log n। তার মানে আমার যদি এরকম একটা বাইনারি ট্রি এর মতো স্ট্রাকচার থাকে যেখানে একটা থেকে 2টা বের হয়, একটা থেকে 2টা বের হয়, তার মানে আমি আসলে কত লেভেল আছে এখানে? log n সংখ্যক লেভেল আছে। এই একটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল। তো আমার এখানে
তিনটা লেভেল আছে, 1 2 3 0, মানে 0 1 2 3, এই তিনটা লেভেল আছে, 0 প্লাস মানে 3 আর কি। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি লগ এন। যতগুলি ভ্যালু আছে তার লগ নিলে লেভেল পাওয়া যায়। এখন আসলে কি হচ্ছে, এই কথাটা কেন বললাম, এই কথাটা এই কারণে বললাম, একটু বোঝার চেষ্টা করেন। যখন আমি কোন একটা ভ্যালুকে এনকিউ করি, যখন আমি কোন একটা ভ্যালুকে এনকিউ করি, মানে আমার কাছে অলরেডি একটা হিপ আছে, কোন একটা ভ্যালুকে যখন আমি এনকিউ করি, সেটাকে আমি এখানে দিলাম, ওইটা তার প্যারেন্টের সাথে হবে, সে তার প্যারেন্টের সাথে হবে, সে তার প্যারেন্টের সাথে হবে, এইভাবে ম্যাক্সিমাম রুট পর্যন্ত যাইতে হবে সফট করে করে, তাই তো নাকি? ইয়েস মানে স্যার। আমি জি স্যার। ট্রি এর লাস্ট লেভেলে ছিলাম, আমাকে ম্যাক্সিমাম কি করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমি কিন্তু অন্য কারোর সাথে কম্পেয়ার করতেছি না, শুধু তার প্যারেন্টের সাথে কম্পেয়ার করতেছি। বোঝার চেষ্টা করেন। স্যার এখানে তো ওয়ার্স্ট কেসটা আমরা কনসিডার করতেছি। জি জি, আমরা ওয়ার্স্ট কেস কনসিডার করতেছি। ওয়ার্স্ট কেসে আমাদেরকে কি করতে হবে? ওয়ার্স্ট কেসে একদম রুট আমাদেরকে যেটা, পর্যন্ত। গোলাম রসুল আবার বলবেন, শুনতে পাই নাই। স্যার বললাম একদম রুট পর্যন্ত যেতে হবে। জি জি, হ্যাঁ, ওয়ার্স্ট কেসে আমরা রুট পর্যন্ত যেতে পারবো। এখন রুট পর্যন্ত কয়টা লেভেল? রুট পর্যন্ত লেভেল হচ্ছে লগ এনটা। আমার কাছে যদি টোটাল এনটা এলিমেন্ট থাকে, তাহলে আমার কাছে লেভেল আছে লগ এনটা, বা লগ এন প্লাস 1 সংখ্যক, মানে 1 প্লাস লগ এন সংখ্যক। এই সংখ্যক এতগুলি লেভেল আছে, তার মানে ওয়ার্স্ট কেসে আমি এতগুলি সলভ করতে পারবো বা করব, এর বেশি কিন্তু করব না। তার মানে আমি যদি কাউকে এনকিউ করতে যাই, তাহলে আমার ম্যাক্সিমাম লগ এন সংখ্যক সময় লাগবে। তার মানে আমার এনকিউ করার কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। এনকিউ করার কমপ্লেক্সিটি হচ্ছে, সরি, এনকিউ করার কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। আর ডিকিউ করলে কি করব? এখন আসেন, ডিকিউ করলে কি স্যার করব? ওখানে 1 কেন আসছে? কোনখানে 1 কেন আসছে? 1 প্লাস লগ এন কেন? স্যার এই যে দেখেন, জি স্যার। আচ্ছা দেখেন, আমি আপনাকে বলি, আমি কই যাবো সেটাতে। আমার একটা ফাঁকা পেজ লাগবে, ফাঁকা পেজ পাওয়ার জন্য আমি এখানে যাই। হ্যাঁ, ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফুল স্ক্রিনে দিলে 4 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময় চলবে। ওকে, দেখেন এখানে আমি বুঝাই, দেখেন 1 এর প্যারেন্ট ধরেন 2 3 4 5 6 7। ওকে, তো খেয়াল করে দেখেন, ঠিক আছে, লাস্ট লেভেলে কয়টা ভ্যালু আছে? 4টা ইয়েস স্যার। নাকি? তাই তো, আমার লেভেল কয়টা আছে? জি 0 নাম্বার লেভেল, 1 নাম্বার লেভেল, 2 নাম্বার লেভেল, তাই তো? 2 নম্বর এই যে জিরোটা তো আমরা জি, স্যার। হিসাবে আনতেছি না, ওই 2 এর সাথেই, মানে লগ এর সাথেই এই 1 যোগ করে দিচ্ছি লেভেল 0 এর জন্য, মানে 1 ও থেকে মানে 0 জি জি, 0 এর জন্য 1 যোগ করে দিচ্ছি এই আগে। যদি বোঝা ওকে গিয়ে স্যার, থাকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন, এনকিউ তো আমরা বুঝে গেলাম, এনকিউ তে আমাদেরকে কেউ ইয়ে করতে পারবে না। আমাদের কাছে খেয়াল করেন, আমাদের মাথায় থাকবে কিন্তু এই ট্রিটা, কিন্তু হাতের সামনে থাকবে শুধু এই অ্যারেটা। আমরা এনকিউ করতে গেলে কি করব? যখনই আমাকে একটা ভ্যালু দিবে, আমি অ্যারের লাস্টে বসায় দিব, বসায় দিয়ে তার প্যারেন্টের সাথে চেক করব, চেক করতেই থাকবো যতক্ষণ হিপ প্রপার্টি ভায়োলেশন হইতে থাকে, বা যতক্ষণ হিপ প্রপার্টি স্যাটিসফাই না হয়, আমি ততক্ষণ সোয়াপ করতে থাকবো। যখন আর সোয়াপ করা লাগবে না, তখন আমার হিপটা ঠিক হয়ে গেছে। বোঝা গেছে? এনকিউ বোঝা গেল লোকজন? এনকিউ বোঝা গেল? ওকে, এনকিউ বোঝা গেল। এনকিউ তে আমার লগ এন জি, টাইম স্যার। লাগে। শেষ। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি ডিকিউ করতে চাই। এখন একটু আসেন, হিপ মানে কি? প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ থেকে আমি কাকে ডিকিউ করি? যে প্রথমে আসছিল তাকে, নাকি যার প্রায়োরিটি সবচেয়ে বেশি তাকে? সবথেকে বেশি যে priority। জি, যার প্রায়োরিটি বেশি তাকে। তো আমার এই ট্রিতে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? 5 রুটের। জি জি, রুটের প্রায়োরিটি সবচেয়ে বেশি। তাহলে ডিকিউ করার সময় আমি কি করব? এই রুটটাকে এই ট্রি থেকে সরাই দিব, তাই তো? জি স্যার। না না, ওই যে কিন্তু এইটাকে, লাস্টে এনে হ্যাঁ তারপরে জি, Swap লাস্টে করে এনে, তারপরে লাস্টে এটাকে এনে সলভ করব। না না না, না লাস্টে লাস্টেরটার হ্যাঁ। সাথেই সোয়াপ করব, তারপরে ওটাকে রিমুভ করে দিয়ে তারপরে কি মানে সিঙ্ক করতে হবে হ্যাঁ, তারপরে। ইয়াস, হ্যাঁ, বাট এসেনশিয়ালি যেটা করব, এসেনশিয়ালি আমার যেটা করতে হবে, আনাফ যেটা বলছে সেটা কারেক্ট, কিন্তু মানে আসলে ঘটনাটা কি হচ্ছে, লাস্টের ফার্স্টের চেয়ে মেইন ব্যাপার হচ্ছে আমার এই জিনিসটাকে সরাইতে হবে। কিন্তু আমি যদি এই ভ্যালুটাকে পট করে মুছে দেই, যে এই ভ্যালুটা যদি মুছেই দেই, তাহলে তো হিপটা ওলট পালট হয়ে গেল। এটা লেফট রুটই যদি না থাকে, তাহলে ট্রিটাই তো আর থাকলো না, তাই না?
একটা কমপ্লিট ট্রি যদি আমার হাতে না থাকে তাহলে তো দুইটা ছোট ছোট অ্যারে ভেঙে গেল। আমরা যেটা করব, আমাদেরকে এটা রিমুভ করতে হবে, ভালো কথা। আমরা এটাকে রিমুভ করার আগে ওর জায়গায় একটা হাতি ঘোড়াকে বসাই দিয়ে যাব। কাকে বসাই দিয়ে যাব? ওই লাস্টে যে আছে তাকে। তো ঢুকানোর সময় আমরা হচ্ছে লাস্টে যে আছে লাস্টের ভ্যালুতে ঢুকাই, যখন আমরা বের করি তখনও আমরা জাস্ট কথার কথা এই যে লাস্টে যে আছে তাকে ধরে জোর করে ধরে এনে রুটে বসাই দিলাম, 11 লিখে দিলাম। আর 11তে যে ছিল মানে এখানে যে ছিল 5, তাকে কি এখন আমাদের আর দরকার আছে? মানে ওকে তো আমরা বের করেই ফেলবো, এটা শেষ। বুঝেন, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমরা 5 কে লিখে রাখলাম, লিখে রেখে 5 এর এই পজিশনে 11 কে বসাই দিলাম। তাতে আমাদের হিপ প্রপার্টি উলট পালট হয়ে গেল, সেটাই আসতেছি একটু পরে। কিন্তু আমাদের 5 কে এখান থেকে বের করা দরকার। 5 কে আমরা বের করে দিতে পারছি না? জি স্যার। হ্যাঁ, যদি আমরা 5 কে বের করে ফেলতে পারি, এখন Yes, কি sir. করব? আগে যেমন আমরা উপরের দিকে যাচ্ছিলাম, এখন আমাদের হিপ প্রপার্টি নষ্ট হয়েছে উপরে, এই জন্য আমরা এখন কই যাব? নিচে যাব। আগে হিপ প্রপার্টি নষ্ট হয়েছিল নিচে, এই জন্য আস্তে আস্তে উপরে গিয়ে ঠিক করছি। এখন আমার হিপ প্রপার্টি নষ্ট হয়েছে উপরে, এই যে 11 এখানে বসে গেছে, দেখেন এখানে 11 আছে, এখানে আছে 9, এখানে আছে 8। 11 উপরে থাকতেই পারবে না, কারণ 11 এদের চেয়ে বড়। তো তার মানে আমাকে এটা ঠিক করতে হবে। ঠিক করতে গেলে কি আমি উপরে যেতে পারবো? 11 উপরে কেউ আছে? রুটের উপরে কেউ আছে? নাই, এই জন্য আমরা এখন নিচে যাব। মানে এইবার বাবল ডাউন করব। আগে বাবল আপ করতে হবে, এখন আমি বাবল ডাউন করব। তো আগে হিট ঠিক করার জন্য উপরে যেতাম, মানে প্রত্যেক জায়গা থেকে তার প্যারেন্ট যেতাম, এখন আমি প্রত্যেক জায়গা থেকে তার লেফট বা রাইট যেকোনো একটা থেকে। তো 11 সাথে 9 কে সলভ করবো। খেয়াল করে দেখেন, একটু মোছার চেষ্টা করি। একটু Yes, ভালো sir. করে ছোট খেয়াল করেন, মনোযোগ দেন। 9 ছোট এই দেখি। রাখেন রাখেন রাখেন, আসতেছে। আগে কি করতেছিলাম? আগে যেটা করছিলাম সেটা হচ্ছে যখন আমরা এনকিউ করতেছি তখন আমি এগুলাকে উপরে উপরে তুলতেছিলাম। প্রত্যেকজনের প্যারেন্ট একটাই, খেয়াল করেন। চিলড্রেন যতজনই হোক, প্রত্যেকটা চিলড্রেনের প্যারেন্ট কয়টা? মানে এই চিলড্রেনটার প্যারেন্ট কয়টা? একটাই তো। স্যার, একটা। হ্যাঁ। এই কথাটা খেয়াল রাখেন, একটু পরে আসতেছি। চিলড্রেনের প্যারেন্ট কিন্তু একটাই, কিন্তু প্যারেন্টের চিলড্রেন কয়টা? দুইটা। আচ্ছা, মাথায় থাক। এখন আসেন এই কথাটা 1 নাম্বার ইকুয়েশন হিসেবে ধরে রাখেন, 2 নাম্বার ইকুয়েশনের সাথে কম মিলাচ্ছে। এখন দেখেন, তো আমি কি বলছি? আমি আপনাকে বলছি 5 কে যদি আমার ডিকিউ করতে হয়, 5 কে ফেলে দিলাম, লাস্টে যে ভ্যালুটা আছে 11 তাকে যোগ করে করে এনে এখানে বসিয়ে দিলাম। এখন বসে তাহলে এখানে আছে 11 লেফটে আছে 9, রাইটে আছে 8। যেহেতু আমার হিপ প্রপার্টি নষ্ট হয়ে যাচ্ছে, আমি সলভ করব। লেফটের সাথে আমি যদি সলভ করি তাহলে 9 উপরে উঠে গেল, 11 নিচে নেমে গেল, তাই তো? হ্যালো, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে 11 এখন আছে এইখানে, সরি 11 এখন আছে এইখানে, 9 উপরে উঠে গেছে। আরে আমার নিজের লেখা দেখে নিজেরই তো খারাপ লাগতেছে। ওকে, তো স্যার আমি বলছি, হ্যাঁ এই যে আবার একটু বলবেন। অবশ্যই আবার বলবো, একটু দাঁড়ান। আমার আসলে এগুলো তাড়াতাড়ি মোছার কোনো উপায় নাই, আমি তো কষ্ট পেয়ে যাচ্ছি। এডিট এগুলাকে রিমুভ করে কিভাবে? এই স্যার, সিলেক্ট করে করা যায় না? সিলেক্ট করে? ভালো প্রশ্ন। এন্টারটা সিলেক্ট করে। না, এটা ইন্টারটা তো সিলেক্ট করা যায় না। ইন্টারটা সিলেক্ট করার কোনো উপায় নেই, ওই জন্য আমার কষ্ট বেশি হচ্ছে। আর যদি এটা একটু বাড়াই নিতে পারতাম তাহলে একটু উপকার হতো। মানে যে কি বলে, ইরেজারটার সাইজ একটু যদি বাড়াই নিতে পারতাম। আচ্ছা, আপনারা জীবনে কখনো ইরেজারের শেষ পর্যন্ত ইউজ করতেন? মানে একটা ইরেজার আমি রিমেম্বার এটা শেষ পর্যন্ত ব্যবহার করছি। স্যার, আমি করেছি। আচ্ছা, মানে রেগুলারলি করেন নাকি মানে ইউ রিমেম্বার ওয়ান্স ইন আ হোয়াইল আপনি এটা করতে পারেন? স্যার, একবার করেছিলাম, মানে সবসময় হয় না। তাইলেও আপনি লাকি। হ্যাঁ, সেটাই, আমি কোনোদিনই পারি নাই in my 24 years of life. So আমি যেটা বলতেছিলাম, এই যে দেখেন আমি পেন দিলাম, সাথে সাথে দুইটা অ্যাবজার্ড ডাক চলে আসছে করতে, এইটা আর ইউজ করা যাবে না। ওকে, আমি আসলে পিডিএফ পড়াই না তো, সো এই জন্য আমার এটাতে খুব একটা ইয়ে নাই। সো দেখেন, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার 5 কে ডিকিউ করতে হবে। তা আমি এটা শেষ হলে ক্লাস শেষ করে দিব, অলরেডি উই আর ওভার আওয়ার টাইম। এইটাকে ডিকিউ করতে হবে, ভালো কথা। এটাকে ডিকিউ করে দিলাম। সো আনাফ যেটা বললো সেই কাজটাই করি, লাস্টের ভ্যালুটাকে জোর করে ধরে এনে এখানে বসাই দিলাম 11। এখন আমার হিপের প্রপার্টি নষ্ট হয়ে গেছে না? গেছে তো নাকি? হিপের প্রপার্টি নষ্ট হয়ে গেছে, তাই তো? Yes, sir.
হ্যাঁ, কারণ Yes, 11 sir. উপরে আছে, 11 চিলড্রেনরা তার থেকে ছোট। তো আমি কি করতেছি, আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে 11কে তার লেফট চিলড্রেনের সাথে swap করে দিচ্ছি। এই যে 11কে 9 এর সাথে swap করে দিচ্ছি। আচ্ছা কি দাঁড়াইছে, 11 এখানে আসছে আর 9 কই গেছে, এখানে গেছে, তাই তো? জনগণ বোঝা রুটে। গেছে? জি স্যার। ইয়েস ইয়েস, ঠিক হয়ে গেছে। এই যে আমি ইরেজারের সাইজ বাড়াই নিছি, কালারকে একটু চেঞ্জ করি, লাল কালার ভালো লাগতেছে। সো 11 এখানে চলে আসছে, 9 উপরে উঠে গেছে। সো হিপের প্রপার্টি কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। দেখেন খেয়াল করেন, 11 আর সলভ করবো না, কারণ 11 চিল্ড আছে, আবার সলভ করতে হবে। সরি এখন খেয়াল করেন, একটু দাঁড়ান, আমি শুধু লেফটের দিকে তাকাচ্ছিলাম, তাই না? যখন আমি 11কে সলভ করছি কার সাথে, 9 এর সাথে, দেখছেন? এই যে Yes, ভাই, sir. এই যে দেখেন খেয়াল করেন, 11কে সলভ করছি তার লেফটের সাথে, তাতে কিন্তু সমস্যা হয়ে গেছে। 9কে যখন উপরে তুলছি, রাইট কিন্তু 8 কিন্তু 9 এর চাইতে ছোট। খেয়াল করছেন? জি Yes, স্যার। sir. ঝামেলা হয়ে গেছে, দেখছেন? মানে আমি ঝামেলা এখানে তো পড়ছি, ঝামেলাতে এখানেও কিন্তু ঝামেলায় পড়ছি, সলভ করার পরে প্যারেন্টে একটা নতুন ঝামেলায় পড়ছে। তাইলে এই কথাটা এবার আমার ওই প্রথম কথার সাথে মিলাম। যখন আমি এনকিউ করি তখন আমি এখান থেকে উপরে যাই, উপরে যাওয়ার সময় আমার অপশনের কোনো অপশন নাই, এখান থেকে যাইতে গেলে প্যারেন্টেই যাইতে হবে, এটার প্যারেন্ট একটাই। কিন্তু যখন আমি নিচে নামতেছি, আমার হাতে কয়টা করে অপশন, লেফট একটা অপশন, রাইট একটা অপশন, তাই তো নাকি? Right একটা। মানে আমি যখন 11কে Yes, sir. সলভ করতেছি, 11কে আমি 9 এর সাথেও সলভ করতে পারি, 11কে আমি 8 এর সাথেও সলভ করতে পারি, তাই তো? আমি তো লেফট ইচ্ছা মতো লেফটে গেলাম, কিন্তু লেফটে যদি আমি যাই, 9 যদি এখানে তুলি, তাহলে কিন্তু আবার এখানে হিপের প্রপার্টি নষ্ট হয়ে যায় 9 আর 8 এর মধ্যে। সেইটা Sir, হইতো তাহলে না কখন? দুইটার সাথে চেক করে তারপর জি, করবো। দুইটার সাথে চেক করব, চেক করে কোনটার সাথে সলভ করব, যেটা ছোট সেটা না যেটা এইটের বড় সাথে। সেটা। হ্যাঁ, এইটার সাথে, এই ছোট ছোটটা না যেটা। বড়টা, এই ছোটটা, ছোট। হ্যাঁ এটাই হচ্ছে কথা। তাহলে যখন আমি নিচে নামবো, yes, এটা মাছ বেটার। তো যখন আমি নিচে নামবো তখন আমি আসলে কি করব, আরো বড় করা যায় না? 18কে 24 30 কিছু করা যায় না, 80 যাবে না। তো হ্যাঁ, যেটা বলতেছি সেটা হচ্ছে যখন আমি ওকে, সাম আদার মাইশা চৌধুরী জয়েন উইথ আস। ওকে, সো আমি যেটা বলছি যে যখন আমি নিচে নামবো তখন কিন্তু আমার একটু হিসাব কিতাব করে নামতে হবে। বাহ, তো এই যে ডিকিউ যখন আমি করতেছি, এবার আসেন আমরা মানে এবার ক্লিন স্লেটে দেখি। তো আগে আমরা বাবল আপ করছিলাম, এখন আমাদেরকে বাবল ডাউন করতে হবে। কিভাবে বাবল ডাউন করব? হাতকে সরাই দিছি, এই জিনিসটাকে এখানে নিয়ে আসছি, ভালো কথা। খেয়াল করেন, 9 এর সাথেও সলভ করতে পারতাম, 8 এর সাথেও সলভ করতে পারতাম। আমি 8 এর সাথে কেন সলভ করলাম? কারণ 8 হচ্ছে স্মলার। 8 এর সাথে যদি সলভ করি তাইলে আর হিপ প্রপার্টি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমি যদি 9 এর সাথে করতাম তাইলে আবার হিপ প্রপার্টি নষ্ট হইতো। বোঝা যাচ্ছে? দেখেন খেয়াল করেন, কম্পেয়ার চিলড্রেন উইথ দ্য রুট, সোয়াপ রুট উইথ দ্য স্মলার ওয়ান। এই যে স্মলার ওয়ানের ওয়াই এর উত্তর দিলাম এতক্ষণ। সব সময় দুইটা চিলড্রেনের মধ্যে যেটা স্মলার তার সাথে রুটকে সলভ করব, যদি সলভ করা লাগে। সলভ করা কখন লাগবে? যদি ওদের চিলড্রেন গুলা এই ভ্যালুর চাইতে ছোট হয়, তাইলে সলভ করা লাগবে, নাইলে সলভ করা লাগবে না। যদি এখানে যে আছে সে এদের চাইতে অলরেডি ছোট হয়ে থাকে, থেমে যাব। ওকে ওকে, এখন খেয়াল করেন এদের মধ্যে স্মলার হচ্ছে 8, 8কে এখানে বসাই দিলাম, 13কে এখানে বসাই দিলাম। এখন খেয়াল করেন এই দুইজনের মধ্যে এর সাথে হিপ প্রপার্টি ভায়োলেট করে না, কিন্তু এর সাথে আবার করে। সো এগেইন এই দুইজনের মধ্যে যেটা স্মলার তার সাথে সলভ করব। বুঝতেছেন তো কথাই? যে খেয়াল করেন 13, Yes, sir. 14, 11, শুধু যে এইটা করলে হবে তা না। এইখানে দেখেন, এইখানে এটাতে লাগতেছেই না, কিন্তু এখানে আমার লাগতেছে। 13 আর 11-র মধ্যে এখানে ক্ল্যাশ আছে, এখানে কিন্তু ক্ল্যাশ নাই। তো লেফট রাইটের দিকে তাকাইলে হবে না, দুইটার দিকেই তাকাইতে হবে, দুইটার মধ্যে যেটা ছোট সেটার সাথে সলভ করতে হবে, যদি সলভ করা লাগে। তো এই হচ্ছে কথা। তাহলে আমার কাছে যদি একটা, আমাদের ক্লাস এখানেই শেষ। তাহলে হিপে আমরা কি কাজ করলাম? এগেইন দেখেন, যখন আমি ডিকিউ করতেছি তখন আমার কি করতে হবে? ওয়ার্স্ট কেসে এটাকে নামায় নামায় একদম নিচে নামাইতে হবে। ওয়ার্স্ট কেসে, এটা সবসময় হবে না, খুব কম কেসেই হবে, বাট ওয়ার্স্ট কেসে আমার যেটা করতে হবে, নামায় নামায় এই পর্যন্ত আনতে হবে। এগেইন এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, তার মানে লগেন। আগে যেমন একটা জিনিস এখান থেকে ম্যাক্সিমাম রুট পর্যন্ত উঠতে পারতো লগেন,
ওয়ার্স্ট কেসে নামানোর সময়ও মানে ডিকিউ করার সময় একটা জিনিস রুট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যেতে পারবে লগ এন। তো আমার কাছে যদি কেউ একটা প্রায়োরিটি কিউ দিয়ে দেয় বা একটা বাইনারি হিট দিয়ে দেয়, প্রায়োরিটি কিউ বাইনারি হিট একই জিনিস, যেটা বারবার বলতেছি। তো আমরা এই জিনিসটা কোথায় ব্যবহার করব? আমরা এই জিনিসটা শর্টেস্ট পাথ অ্যালগরিদমে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? আমাদের এনকিউ করতেও লগ এন টাইম লাগবে, ডিকিউ করতেও লগ এন টাইম লাগবে। এই ডাটা স্ট্রাকচারটা আপনাদেরকে হাতে ইমপ্লিমেন্ট করতে হবে না, আপনারা মানে বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবেন। সেটা তখন আপনাদেরকে বুঝাই দিব, বাট এটা কিভাবে কাজ করে এটা আজকে বললাম।